প্লিজ, আল্লাহ দোহাই লাগে, কল কাটবা না তুমি। আমার না তোমাকে খুব প্রয়োজন। সি আপু, কি বলতেছেন এইসব? আমাকে প্রয়োজন মানে? আপু, কি যাতা বলতেছেন আপনি? অন্তর প্লিজ, আমি ভালো করে জানি এটা তুমি। প্লিজ এসব বন্ধ করো, আর নিজেকে লুকিও না। তুমি ধরা খেয়ে গেছো অন্তর। বুঝতে পারলাম আমি যা চাইছিলাম তা ফেল হয়ে গেছে, ধরা খেয়ে গেছি। তবে বুঝলো কি করে এটা? আমি আমি আমার কথার ভঙ্গিমা চেঞ্জ করে কথা বললাম, তারপরে কেমনে ধরা খেলাম? অন্তর, আমাকে ক্ষমা করে দাও তুমি। আমার মতো ছেলের সাথে তো ক্ষমা চাওয়ার কিছুই নেই। চিনলেন কি করে এটা আমি? তোমার টাইপিং এর শেষের দিকে দেখে, কারণ যেইখানে লেখা ছিল সময় থাকতে সতর্ক হয়ে যান, আর এই সকল মানুষগুলো থেকে দূরত্ব বজায় রেখে এমন একজনকে বেছে নেন যে আপনাকে বুঝবে ও ভালোবাসবে। এইরকম কথাগুলো আমাকে কেউ না, একমাত্র তুমি বলো। এরপরও কি বুঝবো না এটা যে তুমি? তোমার কথার প্যাটার্নগুলো আমার ভালো করেই জানা আছে। তাহলে তো মনে হয় কল করাটাই ভুল হলো। ভুল না, একদম ঠিক হয়েছে। তোমার সাথে কথা বলার জন্য আমার মন চটপট করতে লাগে। অন্তর, আমাকে ক্ষমা করে আর একটা সুযোগ দাও তুমি। সুযোগ? আচ্ছা, যদি একজন মানুষকে মেরে যদি তাকে সরি বলা হয়, কোনো ফায়দা আছে তাতে? নেই তো। ঠিক তেমনই আপনি একই কাজটা করছেন, আমার ফিলিংসকে মেরে ফেলছেন, তারপরেও ক্ষমা চাইছেন। ক্ষমা করতে পারি, কিন্তু দ্বিতীয়বার আমার জীবনে আসার সেই সুযোগটুকু আর পাবেন না। অন্তর, আর একটা সুযোগ দাও আমাকে। সুযোগের কথা বাদ দেন, হবে না। আয়না ভাঙলে নতুন আয়না আনা যায়, কিন্তু কারো বিশ্বাস ও মন ভাঙে তা জোড়া লাগানো যায় না। যেহেতু আপনার আর স্যামনের মধ্যে আর কিছুই নেই, তাহলে কথা বলারও মানে হয় না। আমি মূলত সতর্ক করার জন্য যোগাযোগ করছিলাম। যেহেতু আপনারা আলাদা হয়েই গেছেন, তাই আমারও আর কিছু বলার নেই। সময় থাকতে একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নিয়েন। খোদা হাফেজ। অন্তর, আমার কথা শোনো, তুমি কল কাটিও। কথা শেষ হওয়ার আগেই কল কেটে দিলাম। যা শোনার শুনে নিলাম, আর যা বলার বলে দিলাম। বাড়তি কথা বলার সেই ইচ্ছাটুকু আমার মধ্যে নেই। তবে একটা জিনিস শুনে খুব খুশি হলাম, স্যামনের সাথে মায়ের বাঁধন শেষ। তাদের মধ্যে কিছুই নেই। হোয়াটসঅ্যাপে কল আসতেছে, আমি সাথে সাথে সেই অ্যাকাউন্টটা লগ আউট করে দিলাম, আর ইমো অ্যাকাউন্টটা সরিয়ে গিয়ে আমার রিয়েল আইডি বসিয়ে দিলাম, আর সিমটাও খুলে নিলাম। মায়ের সাথে অনেকক্ষণই কথা হলো। জানি সে আমার সাথে কথা বলতে চাইছে, আবার আমার জীবনে ফিরে আসতে চাইছে, কিন্তু সে তো আমার ফিলিংস নিয়েই খেলছে। তাকে কি করে সুযোগ দিতাম আমি? মনে তো আর তার জন্য একটা খটকা থেকেই গেল। না, এসব বাদ দেই। এখন আর এইসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। তাই সেই টপিকগুলো বাদ দিয়ে দুপুর পর্যন্ত একটু রিল্যাক্স মোডে থাকলাম। দুপুরবেলা গোসল করে নিলাম, প্রচুর গরম লাগতেছে। এরপর কি করব, রান্নার কাজ শুরু করে দিলাম। দূরে তো বাইরে, আমি যেহেতু বাসায় আছি তাই এটা করাটাই স্বাভাবিক। রান্নার কাজ করতে লাগলাম, তখনই দুই হারামি উপস্থিত। তবে তাদের বলা যাবে না যে আমি মায়ের সাথে কথা বলছি, পরে না হলে তারা আমার উপর খেপে যাবে। তাদের থেকে মায়ের সাথে কথা বলার ব্যাপারটা লুকাতে হবে। কি রে, কই গেছিলি? নিউ মার্কেট? কেন নিউ মার্কেট কেন গেছিলি? সেখানের মানুষরা জিজ্ঞাসা করতে এই নিউ মার্কেট কবে পূর্ণ হবে। হারামি, তুই শুধরাবি না। এরপর আমি রান্নার কাজ করতে করতে এদের ফ্রেশ হয়ে আসতে বলি। এরপর এরাও ফ্রেশ হয়ে আসে, আর আমরা দুপুরের খাবারটা সেরে নিলাম। এরপর রেস্ট উইথ আড্ডা বিকাল পর্যন্ত। বিকালবেলা মামুরা চল, বেটা বাইরে গিয়ে ঘুরুম। ভাই মুড নাই, তোরা যা। থাপ্পড় দিমো বেটা, চল আজকে ঘুমামো, চিল করব। তোমার চুলের মন মানসিকতা ঠিক নাই, পোলাপাইন বলে ঘুরবো। চুপ শালা, ডায়লগ বাজি বন্ধ কর, যাবো মানে যাবোই। তানভীর যা, ওটা মায়ের খাবি তুই। ওই তানবি, কি করতেছিস? ডাইরেক্ট টান মেরে ওঠা হারামি রে। হেতে যাইব না মানে? হেতের বাপও যাইব। এরপর আর কি টানা হিসড়ে করা আমার মতো নিরীহ ছেলেটাকে জোর করে বাইরে নিয়ে গেল। এরপর আর কি বন্ধুদের নিয়ে বাইরে বের হলে যা হয় আর কি, ঘোরাফেরা মজা মাস্তি এইসবই আর কি। তবে আমার সেই সবে মন বসতেছে না, তারপরেও তাদের সাথে ছিলাম। সন্ধ্যাবেলা মামা, আজকে বার্গার খাওয়াবি? বার্গার খাওয়াবি মানে? কথাটা কাকে বলছিস আসলে? অন্তরা ওর বলছি। অবভিয়াসলি, শালা কিপটামি করিস কেন? জাস্ট বার্গার তো চাইলাম। ভাই তোরা যে খোরের খোর, বার্গার চাচ্ছিস, কিন্তু তোরা তো ডাইরেক্ট হাই লেভেলেরটাই খাবি, তা আমার ভালো করেই জানা আছে। আর মাঝখানে আমি মারাটা খাবো?
এই তানবীর, লাগবো না বার্গার। সালাদ দেখতেছে না, ইনসাল করতেছে। আরে আরে ভাই, জাস্ট মজা করলাম, এতে সিরিয়াসলি নেওয়ার কি আছে? তোর কি মনে হয় আমি কি খাওয়াই মিস করব? আরে এটা জাস্ট ইমোশনাল ব্ল্যাকমেল ছিল। আর তুই যদি না খাওয়াতি না, তোর ওয়ালেট কালকে ফাঁকা করতাম। ভাই সিরিয়াসলি, তোরা এক জিনিস, চল শালা। এরপর আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম। সেখানে গিয়ে একটা টেবিলে বসলাম আর তানভীরকে বলি অর্ডার করতে। সে অর্ডার দেয়, আমরাও বসে বসে আড্ডায় ব্যস্ত। তখনই রেস্টুরেন্টের গেট দিয়ে কয়েকজন মেয়েকে ভেতরে ঢুকতে দেখলাম। তাদের মধ্যে দুজনকে দেখেই তো আমি অবাক হয়ে গেলাম। তানভীর, হৃদয়, ওইদিকে দেখ। আমার কথা শুনে তানভীর ও হৃদয় দরজার দিকে তাকায় এবং অবাক হয়ে যায়। এই দুইটা। মামা, এখানে সেটা ফ্যাক্ট না, বরং ফ্যাক্ট হচ্ছে এই দুটো একত্রে কিভাবে। মেয়ে দেখে আমরা অবাক হইনি। আমাদের অবাক হওয়ার কারণ হচ্ছে সাইমনের মেয়েদের গ্রুপে দুইজন মেয়েকে একত্রে দেখে আমরা কল্পনাও করতে পারি নাই এই জনকে একত্রে দেখব। আর যে মেয়েগুলোর কথা বলা হচ্ছে তারা আর কেউই না, এক হচ্ছে নেহা আর এক হচ্ছে হৃদয়। সাইমনের সাথে যে মেয়েটাকে দেখছে সেই মেয়েটা। সত্যি ব্যাপারটা আমাকে অবাক করে দিল। তাদের দুজনকে একত্রে দেখে আমি অবাক না হয়ে পারলাম না। মেয়েগুলো একত্রে একটা টেবিলে গিয়ে বসে আর কথা বলতেছে। তবে নেহা আর ওই মেয়েটা একে অপরের সাথে এতটাই হাসি মুখে কথা বলতেছে, মনে হয় তারা তাদের একে অপরকে ভালো করেই চেনে। মানে তাদের ভাগ ভঙ্গিমা দেখেই এটাই বোঝাচ্ছে। কিরে ভাই, এই দুইটাই একত্রে কেমনে ভাই? আমার চোখ বিশ্বাসই হচ্ছে না। মানে করছিলাম নেহা আর মেয়েটা নিশ্চয়ই অপরিচিত হবে, তাই তাদের মুখোমুখি করার প্ল্যান করতেছিলাম। আর দুজনের সামনেই সামনের পর্দা ফাঁস করতে চাইছি, কিন্তু দেখি দুইটাই আগের থেকে একত্রে। যাক, ভালোই দুইটা একত্রে আছে। অন্তর, তোর কাছে তো প্রুফগুলো আছে। কথাটা খারাপ বলিস নি, বরং আমিও চাইছিলাম দুজনকে একত্রে করে তাদের সামনেই সাইমনের পর্দা ফাঁস করব। তো দেরি কিসের, কাজটা করে ফেলো। সুযোগ পাইছি, সুযোগটা কাজে লাগিয়ে দাও। সুযোগটা হাতছাড়া করিস না। ঠিক আছে, তোরা বস, আমি তাদের সাথে কথা বলে আসি। এরপর আমি তাদের কাছে যেতে লাগি আর ভাবতে লাগি আমি যা ভেবে রাখছিলাম করবো বলে আল্লাহ তা আমার জন্য করে দিল। তিনি আমার কাজটিকে আরো সহজ করে দিল। তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। এখন শুধু যে পরিকল্পনা করতেছি তা যেন হয়ে যায়, তাহলেই হবে। এরই মধ্যে আমি নেহাদের টেবিলের কাছে পৌঁছে গেলাম। আরে নেহা আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আপু, আল্লাহর রহমতে ভালোই আছি। আপনারা এখন এখানে? আর পাশের আপুটাকে আপনার বান্ধবী? হ্যাঁ, আমার বান্ধবী। কেন? না আপু, আসলে আপনাদের সাথে কিছু কথা ছিল আমার। আমাদের সাথে কিসের কথা? আর আমাকে কি আপনি চিনেন? আপু, একদিক দিয়ে চিনি আবার একদিক দিয়ে চিনি না। কথাটার মানে বুঝলাম না। এক মিনিট, আপনি কি আবার সেই লম্পটের কথা বলতে আসছেন? আপু, আমি এখানে তানভীরকে জড়াচ্ছি না। আর তানভীরের কথা বললেও আপনাদেরকে বলা যায়, মানে নেহাকে। কিন্তু এই আপুকে তানভীরের কথা বলে কোনো ফায়দা আছে? তাহলে বলেন, কি বলবেন? আচ্ছা আপুরা, আপনাদের তো বিয়ে বাচ্চা, তাই না? হ্যাঁ, সেটা তো জানেনি। এই এক মিনিট, আমার বিয়ে আছে এটা আপনি কি করে জানেন? আপনি কি আমাকে ফলো করছেন নাকি? না আপু, আমার ওই অভ্যাস নেই যে কোনো মেয়েকে ফলো করা। তাহলে জানলেন কি করে আমার বিয়ে আছে? আপু, সেটা বলা যাবে, তবে আপু আমাকে আগে এটা বলেন, আপনারা দুজনের বিএফ কে কি দেখছেন? মানে নেহা আপুরটা আপনি বা আপনারটা নেহা আপু দেখছে, বা তাদের নাম জানেন? না, দেখি নাই, তবে দেখা করব। নামের কথা কি বলবো, আমরা নাম জানি। আমাদের দুজনের বিএফ এর নাম একই। মানে দুজনের বিএফ এর নাম সাইমন, এম আই রাইট? হ্যাঁ, তবে আপনি কি করে জানেন? আরে আপু, বলবো, একটু অপেক্ষা করেন। আচ্ছা, আপনাদের একটা ছবি দেখাই আর আমাকে বলেন এটা কার বিএফ। বাকি আপুরা আপনারাও দেখেন। ঠিক আছে, দেখান। এরপর আমার মোবাইল থেকে সাইমনের ছবিটা বের করলাম। তার ছবি দেখে একটা মুচকি হাসি দিলাম, কারণ এখন তার পর্দা পুরোপুরি ফাঁস হতে চললো। এরপর তাদের সামনে মোবাইলটা ধোলাম। তো বলেন এটা কার বিএফ? আরে এটাই তো আমার সাইমন। কথাটা শুনেই সেখানে থাকা বাকি মেয়েগুলো সাথে নেহা ও মেয়েটা অবাক হয়ে গেল। আর তাদের অবস্থা দেখতেছি আমি। মানে কি? এই মাওয়া, কি বলতেছিস তুই? ওইটা তো আমার সাইমন, তোর হলো কি করে? হুম। এবার মেয়েটার নাম জানা গেল। মেয়েটার নাম হলো মাওয়া। এই নেহা, তোর না, আমার সাইমন। আরে আপুরা করেন কি? এখনো বুঝলেন না কাহিনীটা কি? নাকি এটা বলবেন এরা যমজ ভাই?
কিন্তু আমার জানা মতে তারা দুই ভাই পড়ে, তবে একটা হচ্ছে সাইমন আর একটা হচ্ছে ফয়সাল, কিন্তু তারা জমজ না। সাথে সাথে দুজনেই ধপ করে চেয়ারে বসে পড়লো। নেহা আপু একটা কথা ঠিকই বলছেন, আমি এক লম্বটের কথাই আপনাদের মাঝে তুলে ধরতেছি, যাকে আপনারা ভালো করেই চিনে আসছেন। দেখলেন, যাকে আপনারা ভালোবাসেন তার আসল রূপ, সে একজনের অগোচরে আর একজনের সাথে লাইন মেরেই যাচ্ছিল। এবার বুঝলেন কাকে আপনারা ভালোবাসছিলেন? ওই কুত্তার বাচ্চা কি আমি জানতে ছাড়বো না এত বড় বিশ্বাসঘাতকতা করলো সে। আরে আপু, গালি দিচ্ছেন কেন? নাকি আপনাদের মাঝে কিছু হয়েছিল? না, ওই লম্পটের সাথে আমার কিছুই হয়নি, তবে কার ঘুরঘুর দেখেই বুঝেছিলাম সে আমার সাথে কিছু করতে চাইছিল, কিন্তু এখন তার পর্দা ফাঁস হয়ে গেল। আমাকে একবার তো বলেছিল রুম ডেট করার কথা, কিন্তু আমি ডিরেক্ট না করে দিয়েছি, বলেছি বিয়ের আগে এসব কিছুই করব না। তবে জানোয়ারের বাচ্চাটা ভালোবাসার কথা বলে বলে আমার থেকে অনেক টাকা নিয়েছে। মানে তোর থেকেও টাকা নিয়ে বেড়াইছে সে? মানে আপনার থেকেও টাকা নিছে? বাহ, বেশ ভালোই তো আপনাদের প্রেমিক। রুম ডেট করতে পারে নাই বলে অন্তত টাকাটা আদায় করে নিল। এই জানোয়ারের বাচ্চাটাকে আমি ছাড়বো না, একে আমি পুলিশে দিয়ে এমন মার খাওয়াবো না, জন্মের শিক্ষা দিয়ে ছাড়বো এটাকে। আমি আমার বাবাকে বলে এর হাত পা ভাঙিয়ে তাকে খাটে যদি শুয়ে না দিয়েছি, আমার নামও নেহা চৌধুরী না। আপুরা আপনারা শান্ত হন, এখন এমনটা করিয়েন না প্লিজ। আপনি আমাদের এই লম্পটের আসল রূপটা দেখিয়ে দিলেন, আমাদের চোখে ধুলা মুছিয়ে দিলেন, কিন্তু এর আসল রূপ দেখে আপনার কি লাভ হলো? তার সাথে আপনার কি কোনো দ্বন্দ্ব আছে? জি আপু, আমারও দ্বন্দ্ব আছে, তবে শুধু সাইমনের সাথে না, বরং সাইমন ও তার মা বাবার সাথেও। আমি কিছুটা ধারণা করছিলাম আপনার সাথেও এই শয়তানটা কিছু তো একটা করেছে, না হলে কেউ এমনি এমনি কাউকে সাহায্য করে? না আপু, এটা আপনার ভুল ধারণা। যদি সাইমনের সাথে আমার কোনো দ্বন্দ্ব না থাকতো, তারপরে যদি সে এমনটা করে বেড়াতো, তাহলে আমি তাকে ছাড় দিতাম না। কারণ আমি মানুষকে রেসপেক্ট করি, বিশেষ করে মেয়েদের। আর আমি চাই না কোনো মেয়ের সাথে খারাপ কিছু ঘটুক, কারণ আমার নিজেরও বোন আছে। ঠিক আছে, এখন কিছুই করব না, তবে এটা জানতে পারি আপনার সাথে এই শয়তান ও তার মা বাবার সাথে কি দ্বন্দ্ব আছে? সেটা বলতেছি। এই যে শয়তানটার সত্যিটা প্রকাশ করলাম, সে আমার আপন মামাতো ভাই হয়। কি আপনার কৌশল হয় সাইমন? কি বলেন আপনি? আপনি ওর ফুফাতো ভাই? জি আপু, আমি ওর ফুফাতো ভাই। সাইমনের বাবা মা আমার আপন মামা মামি হয়, কিন্তু তারা আমাদের সাথে একটা জঘন্য কাজ করছে, যার জন্য তাদের আমি ঘৃণা করি। এরপর আমি মামা মামি ও সাইমন মিলে যে আমাদের বাড়িটা হাতিয়ে নেয় সেই কথাগুলো বলি। আপু, আমার আব্বু আম্মুর একমাত্র আশ্রয় ছিল আমাদের বাড়িটা, কিন্তু মামা মামি চালাকি করে সাইমনকে দিয়ে আমাদের বাড়িটা হাতিয়ে নেয়, আর আম্মু আব্বুকে বাড়ি থেকে বের করে দেয়। অথচ আম্মু মামাকে সব সময় বিশ্বাস করতো, একমাত্র ছোট ভাই বলে ভালোবাসার কমতি রাখেনি। কিন্তু মামা মামি আমাদের দু চোখেই দেখতে পারতো না। আম্মু জোর করেই আমাকে তাদের কাছে পাঠাতো, আর তাদের কাছে গেলেই তারাও আমাকে বিভিন্নভাবে অপমান করে বেড়াতো। তাই আমিও তাদের বাড়ি যাওয়া বন্ধ করে দেই, তাদের সাথে যোগাযোগ অফ করে দিই। আর আম্মুকেও এইসব নিয়ে কিছু বলি নাই। কিন্তু সাইমন আমাদের বাড়িতে আসতো, থাকতো। আম্মু তাকে নিজের ছেলের মতোই, আর আমিও তাকে ভাইয়ের মতো মর্যাদা দিয়েই আমাদের কাছেই রাখতাম। কিন্তু এটা জানতাম না যে কেন সে আমাদের বাড়িতে আসলেই এসে থাকে। আমি বাড়ি থেকে যাওয়ার পর আমার ফ্রেন্ড আমাকে কল দিয়ে মামা মামি যে আমাদের বাড়িটা হাতিয়ে নেয় সেই ঘটনাটা বলে, তাই আমি এই এলাকায় আসি, না হলে আমি এই এলাকায় আসতাম না। কেন এলাকায় আসেন না? সেটা না বললেই ভালো, শুধু এতটুকু জেনে নেন এর মধ্যেও সাইমন আছে। এখন আপুরা আমাকে কি আমাদের বাড়িটা মামা মামির হাত থেকে নেওয়ার জন্য সাহায্য করবেন? এই যে লোকে বলে না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। সাইমনও তার ফ্যামিলি একই অবস্থা। যেখানে গাছটাই যদি ভালো না হয়, সেখানে ফল কিভাবে ভালো আশা করা যায়? চিন্তা করবেন না, কেউ আপনার পাশে থাকুক আর না থাকুক, আমি আছি। কারণ আপনার ধারাই এটার থেকে প্রতিশোধ নিতে পারবো। আমিও আছি আপনার সাথে, আপনি শুধু বলেন কি কি করতে হবে আমাদের, আমরাও সেটাই করব। এখানে আপনাকে আপনার হকটুকু পাইয়ে দিব, এরপরে সাইমনকে ব্যবস্থা নিব। থ্যাংক ইউ আপুরা। বাই দ্য ওয়ে, আপনার নামটা তো জানা হলো না। জি, আমার নাম অন্তর। আচ্ছা, আপনি কি পড়াশোনা করেন? আগে পড়তাম আমি, এখন যদিও পড়াশোনা করতাম তাহলে অনার্স ফাইনাল ইয়ারে থাকতাম, মানে তানভীরদের সাথে। নিয়ে আপু, আপনিও তো চেনেন তানভীরকে, তবে পরিস্থিতির কারণে এখন জব করি। মানে আমার
আমাদের থেকে 1 বছরই বড় আপনি, তাহলে আমাদের নাম ধরেই ডাকুন। সমস্যা নেই, আমি ছোট বড় সকল মেয়েদের আপু বলেই ডাকতে পারি, আমার তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন। এখন আমাদের কি করা উচিত? আপনাদের তার সাথে ভালোবাসার নাটকটা করে যেতে হবে, তাকে বুঝতে দেবেন না যে আপনারা তার সত্যিটা জেনে গেছেন। তারপর শুনেন কি করবেন। এরপর তাদের বুদ্ধি দিয়ে দিলাম কিভাবে কি কি করতে হবে। ঠিক আছে, আপনি যেমনটা বলেছেন আমরা তেমনটাই করব। থ্যাংক ইউ আপুরা। তবে নেহা আপু, আপনাকে একটা কথা বলতে চাই। তানভীরকে নিয়ে আপনার মনে যে ধারণাটা আছে তা ভুল আছে। আপু, আজ আমি এখানে আপনাদের সামনে এভাবে দাঁড়িয়ে আছি, তার একমাত্র কারণ সে। তার জন্যই আমি টিকে আছি, না হলে কবেই ঝড়ে পড়তাম। তানভীরকে যেমনটা ভাবছেন আপনি, তেমনটা নয় সে। আর যেহেতু আপনাকে বলছেই আপনাকে আর বিরক্ত করবে না, তাই সে আর আপনার সামনেও আসবে না। সেটা নিয়ে আপনি একদমই নিশ্চিন্তে থাকুন। আর নেহা আপু ও মা আপু, আপনাদের সাথে যোগাযোগ করার জন্য আপনার ফোন নাম্বারটা কি দিতে পারবেন? হ্যাঁ। এরপর মাওয়া ও নেহার থেকে নাম্বার নিয়ে নিলাম ও আমার নাম্বারটাও দিলাম। তাহলে আপু আমি যাই, আর আপনাদের যেমনটা বলছি তেমনটাই করবেন। আর যদি সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এরপর আমি নেহা ও মাওয়াদের থেকে সরে গিয়ে তানভীর ও হৃদয়ের কাছে চলে গেলাম। কিরে মামা, কি হয়েছে? একদম সব ফিট করে আসছি ও বুঝিয়েও আসছি কিভাবে কি কি করতে হবে। বাকিটা নেহা ও মাওয়াই করবে। এই মাওয়াটা কে রে? হৃদয় সাইমনের সাথে যার ছবি ভিডিও করে আনছে সেই মাওয়া। চিন্তা করছিলাম হৃদয়ের ছবিগুলো কাজে লাগিয়ে নেহাকে আগে বসে আনবো, পরে মাওয়াকে, কিন্তু দুজনকে একত্রে পেয়ে গেলাম, তাই ছবিগুলো তার লাগে নাই। তার মানে এই না যে ফিউচারে লাগবে না। সাইমন যার লম্পট, সে যেহেতু একত্রে নেহা ও মাওয়াকে নিজের জালে ফাঁসিয়ে রাখছে, যদি আবার অন্য কোনো মেয়েকেও ফাঁসিয়ে রাখে, তখন এই ছবি ও ভিডিওগুলো দেখিয়েই সে মেয়েকে সাইমনের আসল রূপ দেখানো যাবে। শালা একটা জিনিস, তবে মায়ের উড়া ধরা খাবে। আর আমিও সুযোগ পাইলে হইব সালারে উড়া ধরা দিমু। বাদ দে, কিরে তোরা বার্গার খাস নাই কেন? ধুর বেটা, তুই নেই খাবো কি করে? একত্রে খেয়ে যে মজা লাগে, আমি আর আমার হৃদয় বসে আছি তোর জন্য। ওকে, তাহলে শুরু করে দে। এরপর আমরা আমাদের বার্গার শেষ করলাম। তারপর আবার চা ও আছে, সেটা কি মিস হবে নাকি? চা খোরদের চা খাওয়া মিস হয় না। তারপর নাস্তা শেষ করে বেরিয়ে আমরা চলে আসি। তবে মাওয়া ও নেহাদের টেবিলে একবার নজরে দেখি তারা কোনো মতে আছে আর কি সেখানে। এরপর আমরা ডাইরেক্ট বাড়িতে চলে যাই রাতের বেলা। কিরে তানভীর, শালা কই রে? এতে কি জন্য বাইরে গেছে? এরই মধ্যে তানভীর উপস্থিত। দেখলাম সে কিছু প্যাকেট ও একটা কেক নিয়ে আসছে। আব্বে এইসব কি? কোক আর প্যাকেটে কি? মামা, আজকে আবার বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছিল, তাই নিয়ে আসলাম। শালা তাহলে রান্নার কি হবে? আগে এটা বল, রান্না করছে কি এটা? আজকে রান্না হয় নাই মামা, তোকে এই জন্যই তো বললাম রান্না না করতে। শালা আমি আরো মনে করছিলাম তুই রান্না করে ফেলছিস, তাই আমাকে বারণ করলে। তোর বেটা। রান্না কথা বাদ দে, এখন বিরিয়ানি পার্টি হবে মামারা। এরপর আর কি তানভীর থেকে প্যাকেটগুলো নিয়ে হৃদয় বিরিয়ানি বের করে চুলায় একটু ভাপ দিয়ে আনলো। এরপর খাওয়া হয় উড়া ধরা। মনের মধ্যে একটু স্বস্তি কাজ করতে লাগলো, তাই একটু নিশ্চিন্তে আসি, তবে পুরাপুরি ভাবে না। খাওয়া দাওয়া শেষ করে নিলাম, চিন্তা করলাম একটু বাইরে হেঁটে আসবো। কেন জানি আজকে হাঁটতে মন যাচ্ছে, তাই ঘড়ির দিকে তাকলাম, দেখলাম 11টা বাজে। কিরে, ঘড়ির দিকে তাকিয়ে কি দেখিস? না, চিন্তা করতেছি একটু হাঁটতে বের হবো। এত রাতে মাথা ঠিক আছে তোর? আরে ভাই, ইচ্ছা করতেছে। তাহলে তুই গিয়ে ঘুরে আয়, আমি যাব না, হাঁটার মতো অবস্থা নেই আমার। আমরাও। শালারা খাওয়া দাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করা দরকার রে। আর তোরা, যাই হোক আমি গেলাম একটু হেঁটে আসি। ঠিক আছে যা, সাবধানে যাইস, আর মোবাইল অবশ্যই নিবি। এরপর আমিও বাইরে বের হলাম হাঁটার জন্য। আসলে হঠাৎ করেই হাঁটতে মন চাচ্ছিল, তাই হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে একটা রাস্তার দিকে চলে যাই, যেখানে ল্যাম্পপোস্টে আলো হয়ে আছে পুরা রাস্তা জুড়ে। বেশ ভালোই লাগতেছে একাকি হাঁটতে, তবে কিছু কথা মনেও পড়তেছে, কিছু ইচ্ছা আর কি, যা পূরণ হওয়ার চান্স নেই। রাস্তায় হাঁটতে হাঁটতে চলে গেলাম গাড়ি চলাচল করার রাস্তায়। সেখানে গিয়ে দাঁড়িয়ে আছি। এক লোককে দেখলাম রাস্তা পার হচ্ছে, তবে দূরে থাকার কারণে তার চেহারাটা দেখলাম না। তখনই হুট করে কই থেকে একটা গাড়ি এসেই লোকটাকে মেরে দেয়, আর লোকটাও সাথে সাথে রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাটা বলতে গেলে আমার সামনেই ঘটলো। সাথে সাথে আমি সেই লোকের দিকে ছুটে যাই। সেখানে আরো মানুষ ছিল, তারাও সেই অ্যাক্সিডেন্ট স্পটে চলে যায়। যে গাড়ি দ্বারা অ্যাক্সিডেন্ট হয় সেই গাড়ির ড্রাইভারকে সেখানে লোকে গাড়ি থেকে বের করে ধরে। আমিও গিয়ে ডাইরেক্ট সেই অ্যাক্সিডেন্টে করা লোকটার কাছে গেলাম। দেখলাম সে উল্টো হয়ে পড়ে আছে আর রক্ত বের হয়েই যাচ্ছে। আমিও সেখানে থেকে কয়েকজন মিলে লোকটাকে হসপিটাল নেওয়ার ব্যবস্থা করতে লাগি। তবে লোকটাকে উল্টো অবস্থা থেকে যখনই সোজাসুজি করে, তখনই আমার তার চেহারা দেখে ফেলি। আর তার চেহারা দেখেই আমি টাস
টাস্কি খেয়ে যাই। কারণ যে ব্যক্তিটা অ্যাক্সিডেন্ট করেছে পড়ে আছে সে আর কেউ না, আমার আপন মামা। মামাকে দেখে আমি জায়গাতেই থেমে যাই আর চিন্তা করতে লাগি একে এখন সাহায্য করা উচিত হবে আমার। যে ব্যক্তির জন্য আমার আম্মু আব্বু বাড়ির বাইরে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে আসে সেই ব্যক্তিকে সাহায্য করাটা কি ঠিক হবে আমার? কিন্তু পরে ভাবলাম না, তাকে এভাবে ছেড়ে যাওয়া ঠিক হবে না আমার। মামা পড়ে থাকার পাশেই একটা ব্যাগ ও মোবাইল পেলাম, বুঝে গেছিলাম এগুলো মামার। তাই আমিও কয়েকজন মানুষ মিলে মামাকে ও তার ব্যাগ মোবাইল নিয়ে একটা গাড়িতে তুললাম ও নিয়ে যেতে লাগে হসপিটালে। হসপিটালে পৌঁছাতেই মামাকে গাড়ি থেকে নামিয়ে একটা স্ট্রেজারে উঠিয়ে নিলাম। এরপর সোজা হসপিটালের ভেতরে নিয়ে যাই আর ডাক্তারকে ডাকতে লাগি। ডাক্তার ও কিছু ওয়ার্ড বয় এসে মামাকে নিয়ে যায় ওটিতে, আর আমি মামার জিনিসগুলো সহ ও আমার সাথে আসা বাকিরা ওটিতে সামনে দাঁড়িয়ে রই। এরপর ওটি থেকে ডাক্তার বেরিয়ে আসে। পেশেন্টের প্রচুর রক্ত ঝরে গেছে, পেশেন্টের জন্য রক্ত লাগবে। আমি রক্ত দেব। ঠিক আছে, আমার সাথে আসুন, দেখছি আপনার ব্লাড তার সাথে মিলে কিনা। আমিও ডাক্তারের সাথে গেলাম। এরপর আমার ব্লাড স্যাম্পল নিয়ে ব্লাড টেস্ট করলো। না, আপনার ব্লাড হবে না। কেন, আমার ব্লাড মেলে নাই? না, আপনার ব্লাড হবেই না। এক কাজ করেন, আপনার সাথে কয়েকজনকে দেখলাম, তাদের মধ্যে থেকে দেখেন ব্লাড নিতে পারেন কিনা। প্লিজ তাড়াতাড়ি করুন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এরপর আমিও বাইরে যাই। বাইরে গিয়ে আমার সাথে আসা সকলের সাথে কথা বলি, কিন্তু কেউই ব্লাড দিতে চাচ্ছে না। আমি অনেক বুঝাই, কিন্তু তারপরেও কেউ দিচ্ছে না। তারপর উপায় না পেয়ে তানভীর ও হৃদয়কে কল দিলাম, তারাও কল রিসিভ করলো। 5 মিনিটের মধ্যেই হসপিটালে এসে পৌঁছায়। এরপর সকল ঘটনা বললাম, কিন্তু যে অ্যাক্সিডেন্ট হয়েছে সে যে আমার মামা তা বলি নাই। জাস্ট বললাম একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, রক্ত লাগবে। তারাও রক্ত দিতে রাজি হয়ে যায়। আবার ডাক্তার আসে। রক্তের জোগাড় হলো? ডাক্তার, আমার এই 2 ফ্রেন্ডের রক্ত চেক করে দেখুন, রক্ত মেলে কিনা। ঠিক আছে, আপনারা দুজনেই আসুন। এরপর তানভীর হৃদয় ভেতরে যায়। কিছুক্ষণ পর তানভীর বাইরে আসে। অন্তর হৃদয়ের রক্ত মিলে গেছে, চিন্তা করিস না, হৃদয়ের রক্ত মিলে গেছে আর সে রক্ত দিচ্ছে। যাক, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এরপর আমরা বাইরে অপেক্ষা করতে লাগি। রাত বেশি হয়ে যাচ্ছে বলে আমার সাথে আসা বাকিদের পাঠিয়ে দিলাম। তারপর আমরা আবার অপেক্ষায় আছি ডাক্তার অডি থেকে বের হওয়ার জন্য। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসে আর আমরাও ডাক্তারের কাছে গেলাম আর জিজ্ঞাসা করলাম এখন কি অবস্থা। পেশেন্ট এখন ভালোই আছে, তবে তাকে স্লিপিং ইঞ্জেকশন দিয়ে রাখা হয়েছে। সময় মতন ব্লাড পাওয়া গেছে বলেই এই যাত্রায় বেঁচে গেছে। তবে হ্যাঁ, শরীরের কিছু অংশে ফ্যাকাশে হয়েছে। তবে খাওয়া দাওয়ার পর নিয়মিত ওষুধ খেলে ও রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তবে মিনিমাম 1 মাস বেড রেস্ট নিতে হবে তাকে। জি ধন্যবাদ ডাক্তার। আরে ধন্যবাদ দিচ্ছেন কেন, এটা আমার কর্তব্য। আচ্ছা, পেশেন্ট আপনার কি হয়? কথাটা শুনতেই টাস্ক খেলাম, কারণ পাশে তানভীর আছে তাই বলা যাবে না সে পেশেন্ট আমার মামা হয়। যদি তানভীর কিংবা হৃদয় জানতে পারে আমি মামাকে বাঁচাইছি ও আমার সাথে শুনে হৃদয় রক্ত দিছে, কিন্তু কাকে দিছে তা জানলে দুইটাই আমাকে আস্ত রাখবে না। কারণ যে ব্যক্তি আমাদের এত ক্ষতি করলো অথচ তাকেই বাঁচালাম, সেজন্য তানভীর হৃদয় আমাকে উড়া ধরা দিবে। জি মানে আসলে ডাক্তার, আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখনই আমার সামনে অ্যাক্সিডেন্ট হয়, তাই আমিও সেখানে যাই আর পরে তাকে এখানে নিয়ে আসি। আসলে আমার কেউই হয় না এসে। ও আচ্ছা, তাহলে তো আপনি ভালোই কাজ করছেন। যাক, ভালোই। জি থ্যাংক ইউ। আচ্ছা, আমার সাথে আসুন, আমি কিছু ওষুধের নাম লিখে দিচ্ছি। তার পরিবারের কেউ আসলে তাকে দিয়ে কিনিয়ে নিন। এরপর আমি ডাক্তারের সাথে গেলাম, ডাক্তার থেকে প্রেসক্রিপশন নিয়ে নিলাম আর বাইরে গেলাম। দোস্ত এখন কি করবি, সে তো অজ্ঞান অবস্থায় আছে। দোস্ত দেখ, একটা মানুষ বিপদে পড়ছে, তাকে এভাবে একা ছেড়ে যাওয়াটা ঠিক হবে না। তুই এক কাজ কর, তুই হৃদয়কে নিয়ে বাড়িতে চলে যা, আমি এখানেই আছি। দেখি জ্ঞান ফিরলে তার সাথে কথা বলে তার পরিবারের কারোর সাথে যোগাযোগ করতে পারি কিনা। এর মধ্যে হৃদয়ও বাইরে আসে। তানভীর, হৃদয়কে নিয়ে বাড়িতে চলে যা, রক্ত দেওয়ার পর মানুষের শরীরটা দুর্বল হয়ে যায়, হৃদয়ের রেস্ট দরকার। না, আমি ঠিক আছি। আর তুই যাবি না বাড়িতে? না, আমি এখানেই থাকবো। মানুষটাকে এভাবে একা রেখে যাওয়াটা ঠিক হবে না। যদি তার পরিবারের কেউ এখানে থাকতো তাহলে চলে গেলেও সমস্যা হতো না, কিন্তু এখন সে একা, তারপর তার অবস্থাও ভালো না। ঠিক আছে, তাহলে আমরা গেলাম, নিজের খেয়াল রাখিস, আর কিছু লাগলে আমাদের জানাবি। এরপর হৃদয় তানভীর চলে গেল আর কিছুক্ষণ পরে মামাকেও একটা ক্যাবিনে শিফট করা হলো, সাথে ডাক্তারও ছিল। আচ্ছা, স্লিপিং ইনজেকশন কতক্ষণ কাজ করবে? জি, ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে তাকে রেস্টে রাখার জন্য, তাই আপাতত আজ রাতে ঘুমেই থাকবেন, কাল সকালেই ঘুম ভাঙবে উনার। আচ্ছা, আপনি থাকেন, আমি যাই।
আমার বাড়ি ফিরতে হবে। আমার ডিউটি আগেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এই কেসটা আসায় খেয়াল ছিল না। সাবধানে থাকবেন, নিজেও এবং ওনারও খেয়াল রাখবেন। মামাকে ক্যাবিনে শিফট করার পর ডাক্তারও চলে যায়, আর আমিও মামার আশেপাশেই আছি। মামাকে দেখতে লাগি আর ভাবতে লাগি, যাদের সে ছুঁড়ে ফেলে দিছে আর তাদেরই তাকে লাগলো কি করে পালো সে তার আপন বোনের সাথে বেইমানি করতে, যেখানে তার বোন তাকে যথেষ্ট মর্যাদা দিল। কি করে পালো সে তার বোনকে তারই বাড়ি থেকে তাড়িয়ে দিতে? তার কি একটা বাড়ির জন্য বিবেকে বাধা দেয় নাই? শেষমেশ তার বোনের ছেলে কি কাজে লাগলো? মানুষ কি করে এতটা নিচে নামতে পারে তা আমি জানি না। চাইলেও পারতাম এই মানুষটাকে সেখানে সে অবস্থায় রেখে আসতে, কিন্তু কিছু জিনিস আমার মাথায় আসে, যার জন্য তাকে হসপিটালে নিয়ে চিকিৎসা করালাম এবং খেয়ালও রাখতেছি। জানি এতে আমার কোনো ফায়দাই নেই, তারপরেও কিছু জিনিস চিন্তা করে তাকে বাঁচালাম। মামার ব্যাগ ও মোবাইল এক সাইডে রেখে আমিও ক্যাবিন থেকে বেরিয়ে আসি। কেবিনের বাইরে একটা বেঞ্চ ছিল, সেটাতেই বসে পড়ি। বসে থাকতে থাকতে বসা অবস্থায় ঘুম চলে আসে। সকালবেলা আমার ঘুম ভাঙল, দেখলাম হসপিটালের লোকজন চলাফেরা করতেছে, তাই আমিও উঠে পড়লাম। আর মনে পড়লো সকাল হয়ে গেছে, মামার কি ঘুম জ্ঞান ফিরছে নাকি। তাই আমিও একটা বার মামার কেবিনে উকি দিলাম, দেখলাম মামা এখনো ঘুমে। তাই আমি আস্তে করে রুমে ঢুকলাম। চিন্তা করলাম কেননা মামাদের বাড়িতে কল দিয়ে মামার অবস্থাটা বলি। তাই আমিও মামার বালিশের পাশে থেকে মোবাইলটা নিলাম। তবে দেখি মামার মোবাইল অফ হয়ে আছে, হয়তো পরে ব্যাটারি নড়ে গেছে। আসলে ওল্ড ভার্সনের ফোন তো, ব্যাটারি খোলাও লাগানো যায় সেরকম ফোন, তাই হয়তো পরে ব্যাটারি নড়ে গেছে। তাই মোবাইলটা অফ হয়ে গেছে, অন করতে লাগলাম। মোবাইলও অন হলো, একটু সোয়াইপ করতেই মোবাইলে লক পড়ে গেল। মামা মোবাইলে লক ইউজ করে না, যাক ভালোই। তাই আমিও মামির নাম্বার খুঁজতে লাগি। এর মধ্যে মামির নাম্বার পেয়ে গেলাম। মামির নাম্বারে মামির নাম দিয়ে সেভ করা, তাই আমিও মামিকে কল দিলাম। কল দেওয়ার সাথে সাথে মামি রিসিভ করে। হ্যাঁ, কোথায় তুমি? কাল রাত থেকে মোবাইল বন্ধ কেন তোমার? জি, আপনার হাজবেন্ড গতকাল রাতে অ্যাক্সিডেন্ট করছে। কি অ্যাক্সিডেন্ট? কি বলতেছেন আপনি? আর কোথায় আছে সে? জি, তিনি এখন এই হসপিটালের এত নাম্বার কেবিনে আছেন, আপনি তাড়াতাড়ি আসুন। বলেই কল কেটে দিলাম। আমার কাজ এখন শেষ, তাই আমাকে এখান থেকে কেটে পড়লেই ভালো হবে, কারণ আমি চাই না মামা মামিদের সামনে আসতে। তাই আমিও মোবাইলটা মামার বালিশের পাশে রেখে দেই, মোবাইলের সাথে ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশনটাও রেখে দেই। আমার কাজ শেষ ও দায়িত্বও শেষ, এখন আমাকে আর এখানে থাকার কোনো মানেই হয় না। তাই আমিও রুম থেকে বেরিয়ে যেতে নেই। তখনই দেখি মামার জেগে ওঠে। মামার জেগে ওঠা দেখেই আমি সাথে সাথে রুম থেকে বেরিয়ে যেতে লাগি। রুমের বাইরে চলে আসলাম, তারপর আস্তে আস্তে করে বাইরের দিকে যেতে লাগলাম। কিছু দূর যেতেই দেখি মামি ও ফয়সাল এদিকে আসতেছে। তাদের আসতে দেখে আমিও সরে গেলাম মুসিবতে। তখনই মনে পড়লো আমার কাছে তো মাস্ক আছে, তাই আমিও আস্তে করে বের করে সেটা পরলাম। এরপর সুন্দর করে তাদের দেখেও না দেখার ভান করে তাদের পাশ দিয়ে বাইরে চলে আসলাম। তবে মামি কান্না করতে করতে তার মুখের অবস্থা খারাপ করে ফেলছে, আর এতই তাড়াই ছিল যে তার পাশে তাকায় নাই। যাক ভালোই হলো। এরপর সোজা হৃদয়দের বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে হৃদয়কে কল দিলাম দরজা খোঁজার জন্য, সেও দরজা খুললো। এরপর ভেতরে গেলাম। কিরে, তার অবস্থা এখন কেমন? এই তো ভালোই আছি। ওনার মোবাইল অন করে ওনার ওয়াইফকে কল দিয়ে লোকটার অ্যাক্সিডেন্টের কথা বলি, আর হসপিটালের নাম ও ক্যাবিন নাম্বার দিয়ে এক নার্সকে লোকটার কাছে রেখে চলে আসলাম। জ্ঞান কখন ফিরছে তার? আর এই সকালে ফিরছে। ডাক্তার তাকে স্লিপিং ইঞ্জেকশন পুশ করছিল, তাই রাতে আর জ্ঞান আসে নাই, একদম সকালে জ্ঞান আসে তার। এখন তার কথা বাদ দে, তোরা কি উঠে গেছিস ঘুম থেকে নাকি এখনো উঠিস নাই? না, আমরা উঠে গেছি। যা ফ্রেশ হয়ে নে, তারপর একত্রে নাস্তা করব। ওকে, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি। এরপর আমি ফ্রেশ হতে রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। এরপর গেলাম ডাইনিং রুমে, সেখানে গিয়ে আমরা কথা বলতে বলতে নাস্তা করতে লাগলাম। এরপর তানভীর হৃদয় কলেজের জন্য রেডি হয়ে নিল। তারপর আমরা বেরিয়ে গেলাম। রাস্তায় তিনজনে হাঁটতেছি ও কথা বলতেছি, আর কথা বলতে বলতে আমরা কলেজে পৌঁছে গেলাম। কলেজে পৌঁছানোর পর হৃদয় ও তানভীর থেকে বিদায় নিয়ে নেই। এরপর তারা কলেজে ঢুকে যায় আর আমি অন্যদিকে যেতে লাগি। ঠিক তখনই নোন নাম্বার থেকে একটা কল আসলো, তাই আমিও রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? অন্তর, মামা মামি আমাদের বাড়িটা দখল করে নিছে। ও আম্মু আব্বুকে নাকি বাড়ি থেকে বের করে দিছে ভাই। আমার বুঝতে বাকি রইল না এটা আপু, আর সে আমাকে পুরনো খবর দিচ্ছে। যে খবর শুনে আমি এই এলাকায় অনেক আগে থেকেই উপস্থিত, সেই খবর আমাকে এখন দিচ্ছে। তো এখন আমি কি করতে পারি? আপনাদের ঘরোয়া ম্যাটারে আমাকে কেন জড়াচ্ছেন? আমাদের ঘরোয়া ম্যাটার মানে? তুই কি আমাদের ঘরের বাইরের কেউ নাকি রে ভাই? তুই তো আমার আপন ভাই হোস, আম্মু আব্বুর ছেলে হোস। কি করে তুই এই কথাটা বললি? তুই কি করতে পারিস? আম্মু আব্বু বিপদে আছে আর তুই কি না এইসব বলতেছিস?
তো আমি আর কি বলবো, আপনাদের ঘরোয়া ম্যাটারে আমি কেন নাক গলাবো? আর তাছাড়াও আমি আপনাদের কেউই না, কারণ আমার মতো জানোয়ার কারো ভাই কারো সন্তানও হতে পারে না বলেই মনে করি আমি। অন্তর ভাই আমার, যাই অন্যায় করেছি আমিই করেছি, প্লিজ এইসবে আম্মু আব্বুকে জড়াবি না। তোর রাগ আমার উপরে, তাহলে কেন আম্মু আব্বুকে এইসবে আনছিস তুই? দেখ, আমি তোর কাছে হাত জোর করে বলতেছি ভাই, আমি অপরাধী। তুই আমাকে যা খুশি বল, মেনে নিব, কিন্তু প্লিজ আম্মু আব্বুকে অপরাধী বানাইস না তুই। তারা আমার জন্যই হয়তো তোর উপর রেগেছিল ভাই। আমি তাদের ভুল ঘটনা বলেছিলাম, তাদের সাথে যে এত বড় ঘটনা ঘটলো তারা আমাকে বলে নাই। আজকে একজনকে আমি কল দিয়ে এইসব বলি, আজকে একজনে আমাকে কল দিয়ে এইসব বলে। আমি আম্মু আব্বুকে কল দিছি, কিন্তু তারা ধরছেই না। জানি না তারা কই আছে, কেমন আছে। ভাই তোর রাগ সব আমার উপরেই রাগ, কিন্তু প্লিজ আম্মু আব্বুকে খুঁজে বের কর, এটা তোর কাছে রিকোয়েস্ট। কেন আমাকে কেন রিকোয়েস্ট করা হচ্ছে? আমাকে এইসবে জড়ানোর চেষ্টা করবেন না। আপনি যাদের কথা বলতেছেন তারা আমার কেউই না, আমি কেন তাদের খুঁজে বের করব? আপনার হাজবেন্ড আছে, তাকে বলেন খুঁজে বের করে দিতে। আমার মতো জানোয়ার নষ্ট ছেলে কোনোভাবেই কাজটা করতে পারবে না। আর তাছাড়াও আপনাকে না বারণ করছিলাম আমাকে কল দিতে, তাহলে কেন আমাকে কল দেওয়া হচ্ছে? দেখেন, আমি আপনাকে বারণ করলাম, আর যদি আপনার আম্মু আব্বুর জন্য এতই দরদ থাকে তাহলে নিজে এসে খুঁজে বের করুন। আর আপনাকে লাস্ট ওয়ার্নিং, নেক্সট টাইম আমাকে কল দিলে আপনার গোটা পরিবারকেই টস নস করে দেবো, কারণ আমি তো জানোয়ার, আর আমার মতো জানোয়ার রাগলে কি হতে পারে তা দেখিয়ে দেবো। ভালো থাকবেন, খোদা হাফেজ। এরপর আমি ডাইরেক্ট কল কেটে দিলাম। আপুর সাথে কথা বলার ইচ্ছাটুকু আমার নেই বললেই চলে। যদি আপুর এতই দরদ থাকতো তাহলে আপু কথাটা শুনেই নিজের এলাকায় চলে আসতো। আর সে কোন মুখে আমাকে কল দেয় বুঝি না। সে ক্ষমা চাইছে, আমিও ক্ষমা করে দিলাম, সাথে বলে দিছি আমার সাথে যোগাযোগ না করতে, কিন্তু সে মিথ্যা বলছে। আমি চাইলেই আপুকে বলতে পারতাম আম্মু আব্বু কোথায় আছে, কিন্তু আপুকে বললাম আম্মু আব্বু কোথায় আছে তা আমি জানি না, ও খুঁজেও বের করতে পারবো না। কারণ একে তো এর সাথে এইসব বিষয়ে কথা বলতে আগ্রহী না আমি, দ্বিতীয়ত আমাকে কেউ বলতে হয় না, আমি আমারটা ঠিকই করি। যেহেতু আম্মু আব্বুর দ্বারা জন্ম নিয়েছি, তাই তাদের প্রতি আমার কর্তব্য আছেই, যা আমি পালন করতেই হবে আমার, সেটা আমাকে কেউ বলতেই হবে না। কিন্তু একবার আমিও দেখতে চাই আপু আম্মু আব্বুর সন্তান হওয়ার দায়িত্ব কতটুকু পালন করে, দেখি সে আম্মু আব্বুকে খুঁজে বের করে কিনা। এরপর মোবাইল পকেটে ঢুকিয়ে হাঁটতে লাগি। কি করব, কিছুই এখন করার নেই, কারণ যা করার তা আগেই করে রাখছি, এখন শুধু অপেক্ষায় করতে হবে। তখন মনে পড়লো, হায় রে, আমি তো সৌরভের সাথে আসার পর থেকে যোগাযোগ করি নাই, নিশ্চয়ই আর আমি আমার উপর রেগে আছে। তাই সাথে সাথে মোবাইলটা বের করে সৌরভকে কল দিলাম। কল দিচ্ছি, রিংও হচ্ছে, কিছুক্ষণ রিং হওয়ার পর কল রিসিভ হলো। ওরে বাইরে ভাই, অবশেষে কলটা দিলেন তাহলে। কেমন আছেন অন্তর ভাই? আরে ভাই আছি, আর কি কোনো মতো। তোর কি অবস্থা? আর বলেন না ভাই, আমরা গরিব মানুষ আছি আর কি। নিজ এলাকায় গিয়ে আমাদের তো ভুলেই গেলেন। ও সেলিব্রিটি মানুষ বলতেই পারেন। আর আমি মজা করতেছিস তুই? শালা কল দিলাম, চিন্তা করলাম, এলাকায় আসলাম, কিন্তু তোর সাথে কথা হয় নাই, তাই ফ্রি হয়ে তোর খোঁজ নিতে কল দিলাম। আর তুই কিনা, যা আমি রাখলাম, কল দিয়ে আমার ভুল হয়েছে মনে হয়। আরে আরে মজা করতেছি, সরি ভাই। আসলে এলাকায় গিয়ে তোর কোনো খোঁজ নেই, কল দিয়েছিলাম, তোর মোবাইল বন্ধ বলছে। পরে মুন্নিকে জিজ্ঞেস করি তুই কল দিছিস কি না, সে বলছে হ্যাঁ কথা হয়েছে, ব্যস্ত আছি, তাই ফোন অফ করে রাখিস। তাই আর কল দিই নাই। তো কি অবস্থা তোর? যেটার জন্য গেছিস সেটা হয়েছে? আরে ভাই সেটা হয় নাই, হবে, হওয়ার পথে আশা করি কয়েকদিনের মধ্যেই ভেজাল সমাধান হয়ে যাবে। বেজাল মিটমাট করে সোজা আমাদের বাড়িতে চলে আসবি। আচ্ছা দেখি, আঙ্কেল আন্টি ও মুন্নি কেমন আছে? আর মামামি কি আছে? সবাই ভালোই আছে, আর আঙ্কেল আন্টি তো আছে, তবে আজকে ঢাকায় ব্যাক করবে। আচ্ছা, আর ভাবি কি করে, কেমন আছে উনি? আরে সেও ভালো আছে, তবে অন্তর তোকেও রিদিকাকে বউ ফিরানি অনুষ্ঠানে খুব মিস করছি। চিন্তা করছিলাম তুইও রিদিকা আমার সাথে যাবি, বিশেষ করে তুই, কিন্তু যাওয়া হলো না। যাই হোক, তুই আয়, তারপর আমরা একত্রে মিলে আবার যাব। দেখি। ওই শালা দেখি মানে কি, আসতেই হবে তোকে। ভাই যদি নসিবেই না থাকে তাহলে আসবো কি করে? তাই আমি সিওরিটি দিতেছি না, যদি আসতে পারি আসবো, না হলে সোজা ঢাকায় ব্যাক করতে হবে, তাছাড়াও অফিসে তো যাওয়া লাগবেই। আচ্ছা যাই হোক, আমি এখন রাখি, আমি একটু বাইরে আছি। ভালো থাকিস আর সকলের খেয়াল রাখিস। আঙ্কেল আন্টি ও মামা মামিকে আমার সালাম দিস। খোদা হাফেজ।
আচ্ছা ঠিক আছে, খোদা হাফিজ, ভালো থাকিস। এরপর কল কেটে দিলাম। এখানে আসার পর থেকে সৌরভের সাথে কথা হয়নি, তাই কথা বলে নিলাম। আসলে কথা বলার মতো সেই পরিস্থিতি ও মনোভাব থাকে না সব সময়। আর যতদিন আম্মু আব্বুকে তাদের অধিকারটা তুলে দিতে পারবো না, ততদিন কারোর সাথে তেমন কথা বলার মনোভাবটুকুও আসবে না। যেহেতু এখন আর কিছুই করার নেই, তাই চিন্তা করলাম একটু ঘোরাফেরাই করা যাক। তাই আমিও মোবাইল পকেটে রেখেই বাইরে একটু ঘোরাফেরা করতে লাগি, কারণ বাসায় বসে থাকে এক প্রকার বোর লাগতেছে। হাঁটতে হাঁটতে ডাইরেক্ট মেন রোডে চলে গেলাম। মেন রোডে যেতেই মনে পড়লো মামার কথা, কারণ আমি সেই জায়গায় আছি যেখানে মামা অ্যাক্সিডেন্ট করলো। তাই চিন্তা করলাম মামাকে একটাবার দেখে আসা দরকার। জানি মামিও ফয়সাল আছে, হয়তো এতক্ষণে স্যামনও গেছে সেখানে। তারপরেও আমারও একটা কর্তব্য আছে, মামার হাল হাকিকত দেখা। তাই মেন রোড থেকেই একটা সিএনজি নিয়ে হসপিটালে চলে যাই। হসপিটালে গিয়ে আমি আগে মুখে মাস্ক লাগিয়ে নিলাম। একে তো মাস্ক পরতেই হবে, দ্বিতীয়ত মাস্ক পরা থাকলে মামা মামিদের থেকে আড়াল থাকা যাবে। মাস্ক পরা অবস্থায় হসপিটালে প্রবেশ করলাম। এরপর আস্তে আস্তে মামার কেবিনের দিকে গেলাম। কেবিনের বাইরে থেকে উকি মেরে ভেতরে দেখতে লাগি। দেখি মামা শুয়ে আছে, আর মামি আমার হাত ধরে চোখের পানি ফেলতেছে। ও ফয়সাল সেখানেই আছে, কিন্তু সাইমন কি আসছে? আরে আসবেই না কিবা কেন? তার আব্বুর অ্যাক্সিডেন্ট হয়েছে, সে না এসে কই যাবে? কিন্তু সে এখন কোথায়? এই সময় তো মামা মামির কাছেই থাকার দরকার ছিল। যে আপনি এভাবে ওকে মেরে ভিতরে কি দেখছেন? সাথে সাথে পিছনে তাকালাম, দেখি নার্স আমাকে কথাটা বলল। জি, আসলে গতকাল পেশেন্টটাকে আমি আনছিলাম, তাই দেখতেছিলাম তার কন্ডিশন কেমন। এক মিনিট, আপনি কি সেই ব্যক্তি? সাথে সাথে মুখের থেকে মাস্ক সরালাম আর তাকে আমার চেহারাটা দেখালাম, আবার মাস্ক পরে নিলাম। এবার বিশ্বাস হয়েছে? আরে আপনাকেই তো খুঁজতেছে। খুঁজুক, সমস্যা নেই। আচ্ছা, আপনি আমাকে এটা বলতে পারবেন ভেতরে যে মহিলা ও ছেলে আছে তাদের দুজনকে ছাড়া অন্য কেউ আসছিল ভেতরে পেশেন্টের সাথে দেখা করতে? না, শুধু তারা দুজনেই তো সকাল ধরে পেশেন্টের সাথে আছে, তাদের ছাড়া তো অন্য কেউ রুমে আসে নাই। কি বলেন আপনি? হ্যাঁ, আমি সকাল ধরেই তো এদিকে আছি, কোথাও যাইনি। এইদিকে আমার কাজ, আর আমি তাদের ছাড়া তো বাড়তি কাউকেই দেখিনি। কেন, কোনো সমস্যা? না, এমনি জিজ্ঞাসা করলাম। আচ্ছা, আমাকে আরেকটা কথা বলতে পারবেন, ভেতরে যে পেশেন্ট আছে তার বিল কি দেওয়া শেষ ও তার ওষুধপত্র কি কেনা হয়েছে? না, বিল তো একুরেট হিসাব করে দেওয়া লাগবে। ডাক্তার যতদিন হসপিটালে থাকতে বলবে ততদিনের হিসাব করেই বিল দেওয়া লাগবে। আর ওষুধপত্রের কথা জানি না। ও আচ্ছা, যদি কিছু মনে না করেন আপনার থেকে একটা সাহায্য চাই। হ্যাঁ, বলেন। না মানে ভেতরে গিয়ে দেখেন তো ওষুধপত্র কেন কিনছে কিনা। আর যদি কেনা না হয়ে থাকে তাহলে পেশেন্টের বালিশের বাম পাশে মোবাইলের সাথে একটা প্রেসক্রিপশন পাবেন, সেটা কষ্ট করে একটু এনে দিতে পারবেন? আরে আপনি যান, গিয়ে জেনেও আসুন, সাথে তাদের সাথে দেখাও করে আসুন। তারা আপনাকে দেখতে চাইছে। না না না, আমি ভেতরে যেতে পারবো না, প্লিজ। আপনাকে যা বললাম তা করেন। তবে যে এখানে উপস্থিত আছি আমি বা আসছি তা ওনাদের বলবেন না। আরে আজব মানুষ তো আপনি। একটা মানুষের জীবন বাঁচালেন, সেই মানুষটার পরিবার আপনাকে দেখতে চাইছে, ধন্যবাদ দিতে চাইছে, আর আপনি কিনা তাদের সামনে যেতে চাইছেন না। এটা কেমন কথা? প্লিজ, আপনাকে যা বললাম তা করেন, আমাকে ফোর্স করিয়ে না প্লিজ। আমি যেহেতু বলছি তাদের সামনে যেতে পারবো না মানে যাবো না। সো প্লিজ, যে সাহায্যটুকু চাইছি তা একটু করে দেন প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, ও দেখতেছি। এরপর নার্স ভেতরে গেল আর আমিও মাস্ক পরা অবস্থায় বাইরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরেই সেই নার্সটা বাইরে আসে। জি, এই নিন প্রেসক্রিপশন। না, উনি আসার পর থেকে সেখান থেকে নড়ে উনি। আর ওষুধের কথা ডাক্তার বলেছিল, প্রেসক্রিপশন নাকি আপনার কাছে, তাই তারাও আপনার আসার অপেক্ষা ছিল। অথচ বালিশের পাশে যে প্রেসক্রিপশন তা খেয়ালই করিনি। ও আচ্ছা, আপনাকে আর একটু কষ্ট দেবো যদি কিছু মনে না করেন। এখানে একটু দাঁড়ান, আমি ওষুধগুলো কিনে এনে আপনাকে দিচ্ছি, আপনি তাদের ওষুধগুলো দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি এখানেই আছি। আমিও চলে গেলাম হসপিটালের ফার্মেসি। সেখানে গিয়ে ডাক্তার মামার জন্য যে যে ওষুধের নাম দিছে সেগুলো কিনে নিলাম। জানি এটা আমার পাগলামো, কারণ যেখানে মামা মামেরাই আমাদের কষ্ট দিয়ে বেড়াচ্ছে সেখানে কিনা আমি মামার অ্যাক্সিডেন্ট পর থেকেই তার পাশেই থাকছি। এর পেছনেও একটা কারণ আছে। এরপর ওষুধগুলো নিয়ে নার্সের কাছে গেলাম। এই নিন, এই ওষুধগুলো নিয়ে ভেতরে গিয়ে আসুন, আর পারলে কষ্ট করে একটু চেক করে যান সেই লোকটাকে ঠিকমতো ওষুধ খাওয়ানো হচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে। এরপর নার্সকে ওষুধ ও প্রেসক্রিপশন দিয়ে নিলাম আর সেও ভেতরে চলে যেতে লাগলো।
তখনই থেমে যায়। আপনাকে একটা কথা বলতেই ভুলে গেছি, ডাক্তার সাহেবও আপনাকে খুঁজতেছিল। ভিতরে মহিলাটার থেকে আপনার কথা জিজ্ঞেস করে, কিন্তু বলে তারা আসার পর কেউ দেখেনি। পরে বলে হয়তো কোথাও গেছে, আসবে, তাই তারাও অপেক্ষা করতে লাগে আপনার আসার জন্য। আর ডাক্তারও। আচ্ছা আপনি যান, আমি ব্যাপারটা দেখব। এরপর নার্স চলে যায়। আমি জানি ডাক্তার আমাকে কেন খুঁজবে। সে আমাকে মামা মামিদের সাথে দেখা করানোর জন্যই খুঁজবে, কিন্তু আমি তো দেখা করব না, তাদের সামনেই তো যেতে চাই না, আড়ালেই ঠিক আছি। এরপর আর একবার উকি মেরে ভেতরের পরিবেশটা দেখলাম, দেখে হসপিটাল থেকে বাইরে চলে গেলাম। যাক, মামা মোটামুটি ঠিক আছে, মামিও আছে মামার জন্য, সাথে ফয়সাল আছে। তবে একটা জিনিস আমাকে ভাবাচ্ছে, মামা অ্যাক্সিডেন্ট করলো অথচ নাকি সাইমনই আসলো না। ব্যাপারটা বড়ই অদ্ভুত। নার্স তো বলছিল সে নাকি মামাদের এদিকেই কাজ করছিল, মামার পাশেও তো রুমে আছে। হয়তো নার্স অন্য রুমে যেতেই সাইমন আসছিল, আর কিছুর জন্য হয়তো বাইরে গেছে সে। যাই হোক, মামার দিক দিয়ে মোটামুটি ভালোই আছে। এবার চিন্তা করতেছি রিদিকাকে কল দিয়ে আম্মু আব্বুর খোঁজ খবর নেই, তাই আমিও বাড়িতে চলে যাই। সেখানে গিয়ে রিদিকাকে কল দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম রিদিকা ম্যাডাম, কি খবর? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবা কেমনে কল দিল? এই তো দিলাম একটু আর কি, ফ্রি হলাম তাই সবারই খবর নিচ্ছি, তাই তোমাকেও কল দিলাম। কেমন আছো? এই তো আছি আর কি কোনো রকম। তুমি কেমন আছো? এই তো আছি, নাস্তা করা হয়েছে সবার। আব্বু কেমন আছে আর আম্মু কি করে? আঙ্কেল এখন ভালোই আছে, আর আন্টির সাথে গল্প করতেছিলাম, পরে তোমার কল থেকে সাইডে আসলাম। তুমি কি করো, নাস্তা করেছো? হ্যাঁ নাস্তা করছি, একটু বাইরে গেছিলাম, এরপর বাসায় আসলাম। ওই দিকের কি অবস্থা, কোনো কিছু করতে পারছো? হ্যাঁ হয়েছে, সেটা বলে লাভ নাই। তবে যেটা করছি সেটা সফল হলে এই বাড়িটা খুব সুন্দর করেই পেয়ে যাব। আমি চাই তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাক। আমিও তো সেটাই চাই। যাই হোক, আমি রাখি, পরে কথা হবে। নিজের খেয়াল রাখিও, আর আম্মু আম্মুর দিকে একটু নজর রাখিও। তুমিও নিজের খেয়াল রাখিও। খোদা হাফেজ। খোদা হাফেজ। এরপর কল কেটে দিলাম। এদিকে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু না বলেই থেমে যায়। মোটামুটি ভালোই ফিল করতেছি এখন, আস্তে আস্তে সব ঠিক হয়ে আসতেছে। আমিও চাই সব ঠিক হয়ে যাক। এরপর তাদের হক বুঝিয়ে দিয়ে আমিও আমার রাস্তায় চলে যাব। এরপর অন্যান্য দিনের মতো 2টা দিন শেষ হয়ে যায়। দুপুরবেলা আমি বাসায় আছি, কিন্তু মাথায় একভাবে চিন্তা কাজ করতেছে, কারণ 2 দিন হয়ে গেল মাওয়া ও নেহাকে কাজ করতে দিলাম, অথচ তাদের কোনো খোঁজই নেই। আমার কাছেও সময় প্রায় শেষের দিকে, কিন্তু তারা না আমাকে কল দিচ্ছে না, তাদের সাথে যোগাযোগও হচ্ছে না। নাকি তাদের উপর ভরসা করাই ঠিক হলো না আমার। এরই মধ্যে তানভীর হৃদয় কলেজ থেকে আসে। হৃদয় ক্লান্ত অনুভূতি নিয়ে ডাইরেক্ট সোফায় বসে পড়ে। ভাই রে ভাই, এই নাজমুল স্যার এতটা প্যারা দেয় কেমনে রে ভাই? নিশ্চয় তার বউ বাসায় ঝাড়ি দেয়, তাই আমাদের উপর রাগ দেখায়। কেন হয়েছে রে? আর বলিস না, সামান্য একটু অ্যাসেসমেন্ট ভুল হয়েছে বলে সে আমাদের ডাইরেক্ট ওয়াজ শোনাই দিয়েছে, সাথে আবার করতেও দিচ্ছে। বাদ দে, নাজমুল স্যার এমনি বউয়ের আদর পায় না, তাই বেচারা কষ্টে আছে। এমনিও কি কম জ্বালানি দিয়েছি নাকি তারে? হারেমি, তোর সেই জিনিসটাই আমার আজীবন মনে থাকবে। কি সুন্দর ফেক অ্যাকাউন্ট দিয়ে বেচারা কাটছস তুই। ভাই সাহেব, তুই একটা জিনিস বেটা, যেটারে আমরা সবাই ভয় পাই, তারে মারা খাওয়াই দিলি। ঠিকই তো, 2 বাচ্চার বাপ হওয়ার পরেও কেমনে সে পরিচিত মেয়েদের সাথে টাঙ্কি মারে। হারামি, ভাগ্যি স্যার আসলো, রহস্যটা জানে না যে ওটা তোর ফেক অ্যাকাউন্ট ছিল, না হলে কপালে দুঃখ ছিল। ব্রো, এটা আমি আমার ফেক অ্যাকাউন্ট ধরার মতো কোনো প্রক্রিয়ায় তার জানা নাই। তোরা ধরেই ফেলবি, কারণ তোরা আমার মোটামুটি বহুত কিছুই জানিস। শালা এত ফাজলামি করিস কিভাবে তুই? বাদ দে, যা ফ্রেশ হয়ে আয়, খাবার রেডি করে রাখছি। এরপর তারাও ফ্রেশ হয়ে আসলো, তারপর একসাথে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। সন্ধ্যাবেলা নাস্তা শেষ করে সোফায় বসে আছি, ভাবতে লাগলাম আমার ফিরে যাওয়ার সময় প্রায় হয়েই আসছে, কিন্তু যাদের কাজ দিলাম তাদেরই কোনো খোঁজ নেই। তারা কি তাদের কাজটা ভুলে গেছে, নাকি অন্য কোনো সমস্যায় পড়লো তারা? এদিকে আমার সময় তো ঘনিয়ে আসছে। বিষয়টা সত্যি আমাকে ভাবাচ্ছে। বাড়ি নেওয়ার মতো একটা পথ ছাড়া আমার কোনো পথও পাচ্ছি না আমি, আর সেই পথটাও আগেই অবলম্বন করে রাখছি, কিন্তু যাদের কাজটা দিলাম তাদেরই কোনো খোঁজ নেই। আল্লাহ, কিছু একটা উপায় বের করো। আমি তো কারো কোনো কিছুতেই নজর দিচ্ছি না, কিংবা কারো জিনিস নিতেছি না। আমি কেবল সেটাই চাচ্ছি যেটার মধ্যে কেবল আম্মু আব্বুরই হক রয়েছে, আর তাদের হক থেকে বঞ্চিত করা হয়েছে। আমি শুধু সেই বাড়িটাই আম্মু আব্বুর কাছে ফিরে দিতে চাচ্ছি। আমার হাতেও সময় কম। তখনই মোবাইলে কল আসে, দেখলাম মাওয়া কল দিছে, সাথে সাথে কলটা রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম মাওয়া আপু।
আসসালামু আলাইকুম অন্তর ভাইয়া, কাজ হয়ে গেছে। আপনি যেমনটা বলেছেন আমিও ঠিক তেমনটাই করেছি। তাকে কথার জালে ফাঁসিয়ে নিলাম, আর কালকেই সে আমাকে বাড়ির কাগজটা দেখাবে। আমাদের কাজ প্রায় হয়ে গেছে। ভাইয়া আপনি চিন্তা করবেন না, এবার নিশ্চিন্ত হন। আমরা প্রায় সফলতার দিকে। শুধু কাল সাইমন আমাকে বাড়ির কাগজপত্রটা দেখাক, বাকিটা আমি সামলে নিব। থ্যাঙ্কস বোন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আরে ভাইয়া এতে থ্যাঙ্কস দেওয়ার কি আছে? আপনিও তো আমাদের উপকার করলেন, অনেক বড় বিপদের থেকে বাঁচালেন আমাদের। তাই আমাদেরও কর্তব্য আপনাকে সাহায্য করা। কাল ডাইরেক্ট কাগজপত্র নিয়ে আমাকে জানাবেন। ঠিক আছে, তবে সাবধানে নিজের প্রতি একটু খেয়াল রাখিও। আচ্ছা ভাইয়া, কথা হাফেজ। খোদা হাফেজ। এরপর কল কেটে দিল। যাক, অবশেষে যে প্ল্যানটা করছি সেটা প্রায় সফলের দিকে। আসলে আমি মাওয়া ও নেহা একটা প্ল্যান করছিলাম। সেটা হচ্ছে নেহা ও মাওয়া যে সাইমনের স্বভাবের সম্পর্কে জেনে গেছে সেটা সাইমনকে বুঝতে না দিয়ে সাইমনের সাথে রিলেশনের নাটক করে যাবে। এরপর মাওয়া একদিন সাইমনকে ভালোবাসার পরীক্ষার কথা বলবে। এরপর সে সাইমনকে বলবে যদি সে মাওয়াকে ভালোবাসে থাকে তাহলে তাকে একটা কাজ করে দেখাতে। তাদের বাড়িটা সাইমনের নিজের নামে করে নিয়ে দেখাতে হবে। জানি না কতটা মাওয়া কিভাবে বলছে বা সাইমনকে ম্যানেজ করছে, তবে যাই হোক ভালোই হলো। তবে সাইমনের কাজটা আমি শুধুই মাওয়াকেই দেওয়ার কিছু কারণ আছে। কারণ আমি যতটুকু মাওয়ার থেকে ও নেহা সাইমনের বিহেভিয়ারের সম্পর্কে শুনলাম, এতে বুঝতে পারলাম সাইমন নেহার থেকে মাওয়ার প্রতি আকর্ষিত বেশি। তবে এর পিছনে দুইটা কারণ আছে। প্রথম হলো মাওয়া নেহার থেকে একটু বেশি সুন্দরী, আর দ্বিতীয়ত হলো মাওয়া নেহার থেকেও বড়লোক। এই দুইটা কারণের থেকে একটার জন্য হলেও সাইমন মাওয়ার প্রতি দুর্বল, আর সেটার সুযোগটাও আমরা নিচ্ছি। এদিকে 2 দিন হয়ে গেল, কিন্তু হসপিটাল থেকে মামাকে ডিসচার্জ করার কথা এখনো বলে নাই। 2 দিন ধরে মামা হসপিটালেই আছে। আমিও প্রতিদিন একবার করে দেখে আসি, কিন্তু সেখানে গেলেও না মামা মামির সামনে যায় না, আবার ডাক্তারের সামনে। আমি আড়াল থেকেই কিছুক্ষণ তাদের অবস্থা দেখেই আবার চলে আসতাম। তবে আজকে একটু ব্যস্ত ছিলাম, কারণ যা টাকা ছিল প্রায় শেষ হয়ে গেছে, তাই ব্যাংকে গেছিলাম টাকা তুলতে। আবার বিকালবেলা তানভীর হৃদয় আমাকে নিয়ে বাইরে গেছে, সেজন্য বিকালেও সময় পাইনি, কারণ তারা তো মামার অ্যাক্সিডেন্টের কথা জানেই না। আর এটাও জানে না যে আমি প্রতিদিন হসপিটালে গিয়ে তার খোঁজ নিয়ে আসি। কিন্তু এখন একটু দেখে আসতে ইচ্ছে করতেছে। যাই হোক, ভালো হোক খারাপ হোক, আপন তো আর আপন। মানুষদের পাশে দাঁড়ানোটা প্রতিটা মানুষেরই কর্তব্য। আর আমি সেই জন্যই মামার খারাপগুলো দেখেও তার বিপদে সহায় হলাম। যেহেতু মায়াওয়া তার কাজ প্রায় সফল হয়েই গেছে, তাই নেহাকেও কথাটা বলা প্রয়োজন। যাই হোক, সে যেহেতু প্রথম থেকে আমাদের সাথে আছে, তাই তাকেও কথাগুলো জানানো দরকার। তাই মোবাইলটা হাতে নিলাম নেহাকে কল দেওয়ার জন্য। তখনই আমার মোবাইলটা বেজে ওঠে, আর দেখে নেহা কল দিচ্ছে আমাকে। যাক, ভালোই হলো, ওকে কল দিতাম এখন, তাই আমিও রিসিভ করলাম। হ্যালো নেহা আপু, আসসালামু আলাইকুম। বাহ, আপনাকে কল দেওয়ার জন্য এই মোবাইল হাতে নিলাম, আর আপনি কল দিলেন। অন্তর ভাইয়া, আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ, সেটা বলেন। তার আগে আমি আপনাকে কিছু বলতে চাই। আমরা যে প্ল্যানটা করছিলাম তা প্রায় সফলের দিকেই। মাওয়া আপু তার কাজটা প্রায় করেই ফেলছে, এখন খালি কালকের অপেক্ষা, তারপর আমাদের কাজ হয়ে যাবে। যাক, শুনেও খুশি হলাম। ভাইয়া, দোয়া করি যেন কাজটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। তবে এবার আমার কিছু কথা বলার ছিল। জি আপু, বলেন, কি বলবেন? ভাইয়া, আপনি তানবীরকে কি আমার থেকে দূরে থাকতে বলেছেন আর আমাকে এড়িয়ে চলতে বলেছেন? হ্যাঁ, কারণ আপনিই তো বললেন সে নাকি আপনাকে বিরক্ত করছে, তাই আমি ওকে আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলতে বললাম, যাতে আপনার বিরক্ত বোধ না হয়, আপনি আমার মতো থাকতে পারেন আপনার থেকেই। কেন আপু হঠাৎ এই প্রশ্ন? কারণ ভাইয়া, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি বুঝতে পারলাম আমি কত বড় বোকা। সে খালি তার চাওয়া পাওয়া ইচ্ছা পূরণ করার ধান্দায় ছিল, তাকে ভালোবাসা ভেবে বসেছিলাম। অথচ যে আমাকে ভালোবেসেছে তাকে দূরে ঠেলে দিলাম। ভাইয়া, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। প্লিজ ভাইয়া, তানবীরকে বলেন না আমার সাথে কথা বলতে। ওকে বলেন না আমাকে যেন এড়িয়ে না যায়। আমি ওকে ভালোবেসে ফেলেছি ভাইয়া। কথাটা শুনে শক খেয়ে গেলাম। কিরে ভাই, এটা কিভাবে হলো, কেমনে হলো? মানে পুরাই হয়ে আছি আমি, মুখ দিয়ে আর কথাও বের হচ্ছে না। ভাইয়া, হ্যালো অন্তর ভাইয়া, প্লিজ কথা বলেন। 1 মিনিট দাঁড়ান।
আপনার মনোভাব হঠাৎ ওই তানভীরের জন্য চেঞ্জ হয়ে গেল কেন? আমি গত 2 দিন যাবৎ কলেজে তানভীরের বিহেভিয়ার খেয়াল করলাম। আমি যেমনটা ভাবতাম সে আসলে তেমনটা না। তার আচরণে কোনো খারাপ কিছু পেলাম না। আমি স্যাসরা যে বললাম, অথচ তার বিরুদ্ধে তেমন কোনো খারাপ রেকর্ডই পেলাম না। বরং জুনিয়র আর সিনিয়র ভাইয়া ও আপুরা তানভীরকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলে এবং স্যারকেও তার প্রশংসা করতে দেখলাম। আমি নতুন তাই কাউকেই চিনতাম না, তাই কারো সাথেও তেমন কথা বলি নাই, কিন্তু আস্তে আস্তে সকলের সাথে কথা বলতে শুরু করলাম। আর দেখলাম যাদের সাথে কথা বলি তারাও তানভীরকে চিনে, ওর সম্পর্কে ভালো ভালো কথা বলতেছে। আমি বিষয়টা দেখে বুঝতে পারলাম না জেনে কাউকে খারাপ বলতে নেই। আর গত পরশু রাতে আমি একটা ফ্রেন্ডের বাড়ি থেকে আসতেছিলাম, তখন কিছু বাজে ছেলে পেলে আমার সাথে অসভ্যতামি করে। তখন সে কই থেকে যেন এসে এই ছেলেগুলোকে উচিত শিক্ষা দেয় আর আমাকে সুন্দর করে ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছে দেয়। আমি বুঝতে পারলাম যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ সে না। কিন্তু একটা জিনিস আমাকে অবাক করে দিল ভাইয়া, সে আমার থেকে দূরে দূরে ছিল। গতকাল তাকে থ্যাংক ইউ বলার জন্য যখন তার সাথে কথা বলতে যাই, সে আমাকে দেখেও না দেখার ভান করে এড়িয়ে চলে যায়। আমি তাকে ডাকলাম কিন্তু সে সাড়া দিল না। কিন্তু আজ যখন কলেজের ভিতরে তার সামনে গিয়ে দাঁড়ালাম, তখন আমাকে দেখেই সাথে সাথে সে সেই জায়গা থেকে উঠে চলে যেতে লাগে। পরে কোনো মতে তাকে দাঁড়িয়ে থ্যাঙ্কসটা বলি, সেও ওয়েলকাম বলেই চলে যেতে লাগে। তখন আবার তার সামনে গিয়ে তাকে থামালাম, ওকে বললাম, আচ্ছা তুমি তো আমাকে পছন্দ করো তাই না? কিন্তু সে উত্তরে বলল, করতাম, তবে এখন আর করি না। কারণ আমার বন্ধু বলেছে আপনার জন্য আমার মনে যে ফিলিংসগুলো আছে সেগুলো শেষ করে দিতে, আর আপনাকে যাতে আর বিরক্ত না করি আর আপনার আশেপাশেও না যাই। আমি আপনাকে যেন এড়িয়ে চলি, তাই আপনার জন্য আমার মনে আর কোনো ফিলিংস নেই বলে সেখান থেকে চলে যায়। কলেজ ছুটির পর আমি তার জন্য ক্যাম্পাসে অপেক্ষা করি, সেও আসে। আমিও তার সামনে গিয়ে জিজ্ঞাসা করলাম, কে আপনাকে বলেছে আমার থেকে দূরে থাকতে? তখন সে বলে, যার জন্য আমি আপনার কাছে এসে ক্ষমা চাইছি সে। আর প্লিজ আমার মতো লম্পট ছেলের সাথে কথা বলে নিজের প্রেস্টিজ খারাপ করিয়েন না। এটা বলে সে চলে যেতে লাগে। ভাইয়া, কথাটা সত্যি আমার ভিতরে গিয়ে লাগে। ও আমাকে এভাবে এড়িয়ে গেল। চিন্তায় ছেলেটার ভালোবাসা নিজেকে রাঙিয়ে রাখবো, কিন্তু এখন তার মনে আমার জন্য আর কোনো জায়গা নেই। ভাইয়া, সত্যি বলতেছি, তানভীরকে ভালোবাসি। সে আপনার কথা রাখার জন্য আমার সাথে কথা বলতে চায় না, আমাকে এড়িয়ে চলে। প্লিজ ভাইয়া, বলেন না ওকে আমার সাথে কথা বলার জন্য। আমার মতে ও যা বলছে তা তো খারাপ বলে নাই। আর হ্যাঁ, আমি বারণ করলাম কারণ আপনিই তো বলছিলেন সে আপনাকে বিরক্ত করে। তাহলে কেন এখন সেই লম্পটটাকে চাচ্ছেন? আপু, আমিও বলি কি, ওর কথা বাদ দিয়ে অন্য একজনের পেছনে লাগুন। কারণ তানভীর অন্যায় করছে মানলাম, কিন্তু আপনিও যে তাকে অপমান করছেন সেটাও অন্যায়। আর তাছাড়া আপনি নাকি বলছিলেন ওর আর আপনার স্ট্যাটাস এক না, তাই প্রশ্নই আসে না তার সাথে রিলেশন করার। তাহলে আজ সেই স্ট্যাটাসটার কথা ভুলে গেলেন কেন? ভাইয়া, সত্যি বলতেছি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি সত্যি অনেক বড় বোকা। ভাইয়া প্লিজ রিকোয়েস্ট করছি, আমি কথা দিচ্ছি ওকে ছেড়ে যাব না, প্রয়োজনে বিয়েও করতে রাজি আছি। কথাটা শুনে আবারও শক খেয়ে গেলাম। সারা তানভীরা তো কাজ করছে। এই জন্যই বলি, নিজের পরিচয় এমন ভাবে গড়ে তুলুন যেন আপনাকে কারো পিছে ভাগতে না হয়, সবাই যেন আপনার পিছে ভাগে। যার উদাহরণ তানভীর শালা দিয়েই দিল। আমি জানি তানভীর আজও নেহাকে ভালোবাসে, কিন্তু আমার কথার জন্য নেহার সাথে কথা বলতে চাচ্ছে না, ও এড়িয়ে চলতেছে। যেহেতু নেহা তার ভুলটুকু বুঝতে পারলো আর তানভীরের প্রতি তার মনে ভালোবাসার জন্মেই গেল, তাই আমার উচিত ভালোবাসাটা আর একটু বাড়িয়ে দেওয়া। কিন্তু আপু, তানভীরের জন্য তো তার বাসা থেকে বিয়ের জন্য মেয়ে দেখে ফেলছে আর বিয়েরও ডেট কার্ড ফিক্স করবে। তাই বলি কি, তানভীরের আশা বাদ দেন, আপনিও অন্য একজনের পিছে লাগুন। কি? আমি কোনো মতেই তানভীরকে বিয়ে হতে দিব না। তানভীরকে আমি আমার মনে করি, ও ভালোবাসি, আর আমি ওকে বিয়ে করব। শুধু শুধু মেয়ে পছন্দ হয়েছে, বিয়ে এখনো হয় নাই। দাঁড়ান দাঁড়ান,
কাল ডিরেক্ট ওর বাসায় গিয়ে সোজা তার মা বাবার সামনে দাঁড়াবো, আর আমাকে যে প্রপোজ করেছিল সবই বলবো। আমিও দেখব সে বেটা আমাকে ছাড়া অন্য কাউকে কি করে বিয়ে করে। আপনি আমাকে ওদের বাড়ির ঠিকানাটা দিতে পারবেন? হ্যাঁ আপু, দেওয়া যায়, তবে আমি যে আপনাকে নাম্বার ঠিকানা দিয়েছি সেটা যেন কেউই জানতে না পারে। ঠিক আছে, আপনি খালি ওর বাড়ির ঠিকানার সাথে ওর মোবাইল নাম্বারটা দেন, বাকিটা আমি করব। এরপর নেহাকে তানভীরের নাম্বার ও বাড়ির ঠিকানা দিলাম। আমি বুঝতেই পারলাম নেহা তানভীরকে হয়তো বুঝতে পারছে, তাই তানভীরের বিয়ের কথা শুনে ডাইরেক্ট অ্যাটাক দেওয়ার প্ল্যান করতেছে। যাক, ভালোই, আমিও চাই তানভীরও হ্যাপি থাক। এরপর কথা শেষ করলাম, দেখলাম তানভীর রুম থেকে বেরিয়ে আসছে। আমি যে অঘটন ঘটিয়ে রাখছি সেটা মোটেও তার কানে যেন না যায়। পরে দৌড়ায় আমাকে উড়া ধুরা দিবে। অন্যান্য রাতের মতো সেই রাতটাও পার করে দিলাম। পরের দিন সকালবেলা সবাই ঘুম থেকে উঠলাম। আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল হতে চলো, কারণ আজকেই আমি বাড়ির কাগজপত্র পেয়ে যাব। সাথে নেহা ও তানভীর বাড়িতে গিয়ে তানভীরকে চমক দেবে। একদিন দুই সংবাদ। ফ্রেশ হয়ে নিয়ে নাস্তা করলাম। এরপর আর কি, তানভীর হৃদয়ের কাছে কলেজের দিকে গেলাম, তাদের সাথে কলেজ পর্যন্ত গেলাম। এরপর তারাও কলেজে ঢুকে গেল, আর আমিও সোজা হসপিটালে চলে গেলাম মামা মামিদের দেখার জন্য। হসপিটালের সামনে গিয়ে মুখে মাস্ক পরলাম। এরপর আস্তে আস্তে করেই মামার ক্যাবিনের দিকে যেতে লাগি। ক্যাবিনে গিয়ে দরজার আড়াল থেকে ভেতরের অবস্থা দেখতে লাগলাম। দেখলাম মামা, মামি ও ফয়সাল উপস্থিত আছে। তখনই হুট করেই কেউ একজন আমাকে ধাক্কা দিয়ে ক্যাবিনের ভিতরে প্রবেশ করলো। আমিও মনে দেখলাম একটা মহিলা ছিল, মানে এমন ভাবে ধাক্কাটা খেলাম মনে হলো ওই মহিলার চোর ধরতেই তাড়াহুড়ো করে রুমে ঢুকলো। তবে মহিলাটা তো মামার কেবিনে ঢুকলো, কিন্তু কেন? আর কোনো মহিলা তো মামার কেবিনে প্রবেশ করার কথা না, শুধু মামি ছাড়া। সরি, আপনার ব্যথা লাগেনি তো? আসলে আন্টির হোশ ছিল না বলেই আপনাকে ধাক্কা দিয়ে সরিয়ে ভিতরে চলে যায়। প্লিজ ক্ষমা করবেন। আমিও মেয়েটার দিকে তাকালাম। মেয়েটার দিকে তাকিয়েই আমার চোখ কপালে উঠে গেল। হৃদিকা, তুমি? অন্তর, তুমি এখানে কি করতেছো? আমি তো এখানে একটা কাজে আসছিলাম, কিন্তু তুমি এখানে কি করো? আন্টি আমাকে এখানে নিয়ে আসছে, আর আমি তোমাকেই কল দিতাম। অন্তর, তোমার মামা নাকি অ্যাক্সিডেন্ট করেছে, আর আজকে সকালে আন্টি তা জানতে পেরে কান্নাকাটি শুরু করে দেয়। পরে ছুটাছুটি করতে থাকে হসপিটালে আসার জন্য। সে একাই বাড়ি থেকে বেরিয়ে যায়। আন্টি একা বলে পরে আমিও আন্টির সাথে চলে আসি। মানে কি বলতেছো তুমি? তার মানে যার সাথে ধাক্কা খেলাম সেটা আম্মু ছিল? আর কে বলছে মামার অ্যাক্সিডেন্ট কথা? কার থেকে খবরটা শুনলে আম্মু? তা আমি জানি না, তবে আন্টি সকালবেলা বাড়ির আঙিনায় বের হয়ে গেছিল। পরে বাইরে থেকে এসে কান্নাকাটি করতে থাকে। পরে রুম থেকে পার্স নিয়ে এসে সোজা বেরিয়ে যেতে লাগে। তবে তুমি কি অ্যাক্সিডেন্ট কথা জানতে? সেটা পরে বলবো। আর আব্বু কোথায়? আব্বু কি বাড়িতেই ছিল? না, আঙ্কেল অফিসে গেছিল। আমি রুম থেকে কান্নার আওয়াজ পাচ্ছি, সাথে সাথে রুমের দরজা দিয়ে উকি মেরে দেখতে লাগলাম। দেখলাম আম্মু মামাকে ধরে কান্না করে যাচ্ছে। আম্মু কি করেই এই প্রতিরাকর জন্য চোখের পানি ফেলছে, আমি তা বুঝে উঠতে পারছি না। হৃদিকা, আমি এখান থেকে চলে যাচ্ছি, তুমি আম্মুর দিকে খেয়াল রাখিও। বলেই আমিও হাঁটতে নেব। তখনই আমি আর এগোতে পারলাম না, কারণ যেদিক দিয়েই বের হব ঠিক সেদিক থেকেই আব্বুকে আসতে দেখলাম। শুধু তাই নয়, আব্বুর পিছন বরাবর দেখি তো আরো শক, কারণ আব্বু শুধু একাই আসতেছে না, বরং আব্বুর পিছন বরাবর থেকে আমি আপু ও দুলাভাইকেও আসতে দেখতেছি। আর তাদের আসা দেখেই আমার পা নড়ছে না, পুরো আটকে গেল। সাথে সাথে আমিও হৃদিকার দিকে ঘুরে তাকালাম। কি হলো, থেমে গেছে যে? হৃদিকা, আমার ঠিক পিছন বরাবর দেখো, সবই বুঝতে পারবে। বলতেই হৃদিকা আমার পিছনে দেখলো। আঙ্কেল আসতেছে, আর 1 মিনিট, তার সাথে একটা ছেলে একটা মেয়েও আসতেছে। হৃদিকা, আব্বুর সাথে যে মেয়ে ও ছেলেকে দেখতেছো তার আর কেউ না, আমার আপু ও দুলাভাই। কি? হ্যাঁ হৃদিকা, প্লিজ কিছু একটা করো, আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো। এক কাজ করো, আমি তাদের অন্যদিকে মনোযোগ দেওয়াচ্ছি, তুমি আস্তে করে পাশ কেটে চলে যাও। বলেই হৃদিকা আব্বুর কাছে চলে গিয়ে কথা বলতে লাগে। হৃদিকার কথার খেয়ালে আব্বু ও আপুদের তার প্রতি মনোযোগ দেওয়ালো, আর আমিও পাশ কেটে যেতে লাগি। আরে আপনি এই যে দাঁড়ান। কথাটা শুনতেই থেমে গেলাম। পিছনে তাকিয়ে দেখি মামাকে ওটিতে নেওয়ার সময় যে 2জন ওয়ার্ড বয় ছিল তাদের মধ্যে একজন। মানে হচ্ছেটা কি আমার জন্য? মানে ভাগ্য করতেছে কি, আমি চাচ্ছি সকলের থেকে আড়ালে থাকতে, কিন্তু ভাগ্য লেগেই আছে সকলের কাছে ধরা খাওয়াতে। আর সেই ওয়ার্ড বয়টা আমার কাছেই চলে আসে। আর এই আমাকে ডাকাটা দেখে আব্বু, আপু ও দুলাভাই আমার দিকেই তাকিয়ে আছে। আরে আপনি কই যান? যাকে বাঁচালেন সেই ব্যক্তি আপনাকে দেখার জন্য কৌতূহল হয়েই আছে। সে আপনাকে দেখতে চাই, আপনাকে ধন্যবাদ দিতে চাই। না মানে আমার একটু তাড়া আছে, আমি পরে দেখা করে নেব।
না, আপনাকে অনেকবার বলা হয়েছে দেখা করতে, কিন্তু আপনি সেই লোকটার সাথে দেখা করেননি। তাই সেই লোকটা আমাকে রিকোয়েস্ট করছে আপনাকে যেখানেই পাই না কেন সোজা ধরে ওনার কাছে নিয়ে যেতে। তাই চলুন আমার সাথে। পরে গেলাম মাইনকার সিপায়। আব্বু, আপু, ভাইয়া আমার দিকেই তাকিয়ে আছে, আর এদিকে ওয়ার্ড বয়ও লেগেই আছে আমার পিছনে। সে আমাকে জোরপূর্বক টেনে নিয়ে যেতে লাগে। হয়তো সারা কিছু পাইছে তাই এমনটা করতেছে, আর আমিও এখন তারে কিছু করতে পারবো না, কারণ কিছু করতে নিলে আব্বু, আপু, ভাইয়া দেখে ফেলবে। আমাকে ধরে নিয়ে ডাইরেক্ট রুমে ঢুকালো। আমি দেখলাম মামা ও আম্মুকে ধরে কান্না করেই যাচ্ছে। আপুরে, আমাকে ক্ষমা করে দে রে তুই। আমি লোভে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই তোদের বাড়ি থেকেই তোরে বের করে দিই। শুধু তাই নয় রে, তোর ছেলের সাথেও আমরা খুব খারাপ ব্যবহার করি। তার একমাত্র কারণ হচ্ছে এই জঘন্য মহিলাটা। আপু, আমি তোর আদরে বড় হয়েছি, আমি সবসময় চাইতাম তোর সাথে মিশে থাকতে, কিন্তু আপু, আমি এক ডাইনিকে বিয়ে করি, যার জন্য আমাকে ফলভোগ করতে হলো। এই ডাইনিটা আমাকে আমার আপন মানুষগুলো থেকেই দূর করে দিল। শুধু তাই নয়, বিশ্বাস কর আপু, আমার লোভের পড়ার একমাত্র কারণই হচ্ছে এই ডাইনিটা। আর নিজে যেমন ডাইনি হয়েছে, তার বড় ছেলেটাও একই রকম বানিয়েছে সে। আর আমি মনে করি আমি যা কৃতকর্ম করলাম তার ফলস্বরূপই আমার এই অবস্থা হলো। আপু, আমাকে তোর কাছে রাখবি? আমি এই ডাইনির সাথে আর থাকতে চাই না। এ আমার সব শেষ করে দিছে, আর আজ থেকে এই দুশ্চরিত্র মহিলাটার সাথে সকল সম্পর্ক শেষ করলাম। দেখলাম কথাটা শুনেই মামিও মাথা নিচু করে কান্না করতে লাগে। আমি এই মহিলাকে তালাক দিবই। এর মতো ডাইনি যার ঘরে থাকে সে ঘরে সুখের শান্তি ধুলোয় মিশে যায়। আমাকে ক্ষমা করে দাও তুমি, আমার অনেকবার ভুল হয়ে গেছে। আমিও লোভে পড়ে এমনটা করেছি। আমি মনে করতাম টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলেই সুখী হওয়া যায়, তাই এমনটা করলাম। তুমি আমাকে ছেড়ে দিও না, তুমি ছাড়া আমার আর কেউ নেই। বিয়ের পরে একজন স্ত্রীর কাছে তার স্বামী সব হয়ে থাকে। তোমার আশ্রয় থেকে আমাকে বঞ্চিত করেও না। আর আপু, আমাকে ক্ষমা করে দিও, আমিও নিজের ভুলটুকু বুঝতে পারছি। আমাকে দূরে ঠেলে দিবেন না। জিনিসটা দেখেই বেশ ভালোই লাগতেছে যে তাদের মধ্যে যে ভুলটুকু বুঝতে পারলো। হয়তো আম্মুর এখানে আসা দেখে ও মামার প্রতি আম্মুর ভালোবাসাই তাদের মধ্যে থাকার খারাপ জিনিসগুলো দূর করে দিল। আমিও দাঁড়িয়ে আছি। তখন রুমে আব্বু, ভাইয়া, আপু ও রিদিকা ঢুকলো। রিদিকা আমার দিকে অবাক ভাবেই তাকিয়ে আছে। এই লিপি, করছিস কি তুই? তুই ওঠ, তুই তো আমার বোন হস। তোরা তোদের ভুলটুকু বুঝতে পারছিস, তাই অনেক তোদের জন্য আমার মনে কোনো কষ্ট নেই, কারণ আমি জানতাম তোরা শয়তানের ধোকায় পড়ে এইসব করেছিস। তাই আল্লাহর কাছে তোদের জন্য দোয়া করতাম যেন তোরা তোদের ভুলটুকু বুঝতে পারিস। আর ভাই, লিপি তো ক্ষমা চাইছে, তাকে একটা সুযোগ দে তুই। না আপু, এই ডাইনির ক্ষমা নেই। আমি একে ক্ষমাই করব না, এ ক্ষমার যোগ্য না। দেখ, সে তার ভুলটুকু বুঝতে পারছে, আর যে তার ভুলের জন্য অনুতপ্ত তাকে ক্ষমা করে দেওয়া উচিত। এরই মধ্যে মামা আব্বুকে দেখেই খাট থেকে উঠে যেতে লাগে, আর কষ্ট করে উঠেই আব্বুর পায়ে ধরে বসে। দুলা ভাই, আমাকে ক্ষমা করে দেন আপনি। আমি সত্যি অনেক বড় অপরাধী, আর আজ এই অপরাধের এই অবস্থায় একমাত্র কারণ হচ্ছে রুহের বদদোয়া। দুলা ভাই, খুব বড় ভুল করেছি, আমাকে যা খুশি শাস্তি দেন, কিন্তু আমাকে ক্ষমা করে দিন। আব্বুও সাথে সাথে মামাকে ধরে উঠায় আর সোজা জড়ি ধরে। যাক, অবশেষে তোর মধ্যে থাকা শয়তানটা চলে গেল। আমার আর কোনো কষ্ট নেই। তোর শুধরে যাওয়া দেখেই আমার সব কষ্ট অভিযোগ চলে গেল। যাক, অবশেষে তাদের মধ্যে যে সমস্যা ছিল, যে ভেজাল ছিল, সবই মিটে গেল। স্যার, আপনাকে যে ছেলেটা হসপিটালে এনে আপনার চিকিৎসা করায়, ও রক্তের ব্যবস্থা করে দেয়, আবার এসে এসে আপনার খেয়াল রাখতো, এটাই সেই ছেলেটা। মামা ও বাকিরা আমার দিকে তাকায়, এতে আমার কিছুটা আনইজি ফিল হচ্ছিল। ধন্যবাদ বাবা তোমাকে আমার জীবনটা বাঁচানোর জন্য। আজ তোমারই জন্য আমার আপন মানুষগুলোর কাছে ক্ষমা চাওয়ার মতো তৌফিক পেলাম। আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক বাবা। আজ তোমার জন্য আমার ভাইটা বেঁচে আছে। কত সৌভাগ্যবান তোমার মা বাবা, যে এমন একটা ছেলেকে জন্ম দিয়েছে, যে কিনা এক অপরিচিত মানুষকে বিপদে দেখে পাশে এসে দাঁড়ায়। তোমার মা বাবাকে আল্লাহ যেন সব সময় সুখে রাখুক। আম্মুর কথাগুলো শুনে চোখে প্রায় পানি চলেই আসছে, কিন্তু পড়তে দিচ্ছে না। খুব কষ্ট করে আটকে রাখলাম, আর দেখলাম হৃদিকাও আমার দিকেই তাকিয়ে আছে আর আমাকে দেখছে। বাবা, তোমার নাম কি? আর তোমার মুখের মাস্কটা খুলো,
তোমার চেহারাটা দেখতে ইচ্ছে করতেছে আমাদের। হ্যাঁ বাবা, একটু মাস্কটা সরাও দেখি তোমার চেহারাটা। আরে এখন করোনার সময়, তাই মাস্ক না খোলাটাই ভালো। আর আমার নাম দিয়ে কি করবেন? আমি আপনাকে বাঁচালাম ঠিকই, তার মানে এই না যে আমার সম্পর্কে আপনাদের জানাবো। আমরা যেহেতু অপরিচিত, তাই অপরিচিত থাকাটাই ভালো। আর আপনাকে বাঁচানোটা আমার কর্তব্য ছিল। আচ্ছা আমি যাই, আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা মেটাতে হবে। ভালো থাকবেন আপনারা। 1 মিনিট দাঁড়ান, আপনি নড়বেন না আপনার জায়গা থেকে। দেখলাম আপু বলেই আর সে ডাইরেক্ট আমার সামনে এসে দাঁড়ায়। কিছুক্ষণ আমার দিকে দেখে সাথে সাথে আমাকে জোরে ধরে কান্না করতে লাগে। ব্যাপারটা দেখেই সেখানে থাকা সকলেই অবাক হয়ে যায়, আর আমাদের দিকে অবাক চোখেই তাকিয়ে আছে সবাই। এ নাসরিন, কি করতেছিস তুই? এক অচেনা ছেলেকে সকলের সামনে এভাবে জড়িয়ে ধরলি, তাও স্বামীও উপস্থিত। এখানে ছাড় ছেলেটাকে। নাসরিন, এইভাবে অসভ্যের মতো ছেলেটাকে ধরে আছিস কেন? স্যার একে, আর একে ধরে কান্না করতেছিস কেন তুই? দেখ, ছেলেটাকে ছাড় বলতেছি। এই কোনো অচেনা ছেলে না, শুধু অচেনা সেজে দাঁড়িয়ে আছে এই ছেলেটা। আমি জানতাম এটাকে তুই চিনিস নাসরিন। ছি, নিজের স্বামী থাকার পরেও পরপুরুষকে কিভাবে ধরলি? বলতেই আপু হুট করে আমার মুখ থেকে মাস্কটা টান দিয়ে বের করে নেয়। আর আমার চেহারাটা দেখেই আপু ও রিদিকা ছাড়া বাকি সবাই অবাক হয়ে গেল। আম্মু আব্বু দেখো ভালো করে, আর বলো এই কি পরপুরুষ? আর তুই কি মনে করেছিস তুই আমাকে ফাঁকি দিয়ে এখান থেকে চলে যাবি, তাই না? আমি তোকে বাইরে দেখে আমার কিছুটা সন্দেহ হলো তোর উপর। কি করে পারিস তুই এইভাবে অচেনা সেজে থাকতে? হ্যাঁ, কিভাবে পারিস তুই আমাদের থেকেও নিজেকে দূরে রাখতে? বাকিরা আমাকে দেখেই ভূত দেখার মতো চেহারা ভঙ্গিমা করে রাখছে, শুধু আম্মু আব্বু রিদিকা ও আপু ছাড়া। আম্মু আব্বুর সাথে সাথে আমার কাছে ছুটে আসে, আর দুজনেই আমাকে শক্ত করে ধরে আর কান্না অনবরত করে দেয় তারা দুজনেই। কি হয়েছে, তুমি কান্না করতেছো কেন? এটা তো পরপুরুষ, তাহলে এখন তোমারই বা কেন তাকে জড়িয়ে ধরলে? কিন্তু কোনো কথা না বলেই তারা অনবরত কান্না করেই যাচ্ছে। হাপুরে, আমাদের একা রেখে কই চলে গেছিলি তুই? কিভাবে পারলি তুই আমাদের থেকে দূরে থাকতে? কি রে বাবা, তুই কেন আমাদের ছেড়ে গেলি? আমাদের জন্য কি তোর মায়া পড়ে না? তুই জানিস না তোর আম্মু তোর জন্য পাগলের মতো হয়ে গেছে। তোকে না পেয়ে সে সবসময় আধা মরার মতো থাকতো। তুই কি করে পারলি আমাদের ছেড়ে থাকতে? দুজনের থেকেই আমি নিজেকে সরিয়ে নিলাম। আপনাদের থেকে দূরে থাকাটা অতটা সহজ ছিল না, কিন্তু পারতে হলো আমাকে। থাকতে হলেও আপনাদের থেকে দূরে, আর সামনেও তাই হবে। আব্বু, তুই আমাদের আপনি কেন বলতেছিস? তো আর কি বলতাম, যেটা শুনতে চাচ্ছেন আপনারা সেটা মনে হয় না আমার মুখ থেকে আর শোনা যাবে। হেই বাবা, এমন করে বলতেছিস কেন তুই? আর দূরে থাকতে হবে মানে? এমন করে বলবো না তো কেমন করে বলবো? যেটা সত্যি সেটাই বলতেছি। আমার মুখ থেকে ওই শব্দগুলো আর শুনতে পারবেন যেগুলো আপনারা শুনতে চাচ্ছেন। আর হ্যাঁ, এতদিন যেহেতু আপনাদের সারা দিনকাল কাটাতে পারলাম, ইনশাল্লাহ আগামীতেও পারবো। ভাই প্লিজ, আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। প্লিজ, সব দোষ আমার দোষের ভাগিদার আম্মু আব্বুকে বানাইস না তুই। আমি তাদের আপনার দোষের ভাগিদার বানাচ্ছি না। আমি আলাদা হয়েই থাকতে চাই। এই সকল ফ্যামিলি ড্রামা আমার দেখতে ভালো লাগে না। আমি নিজেকে নিয়েই থাকতে চাই, কাউকেই চাই না। শুধু নিজেকে নিয়ে একাই থাকতে চাই, আপনাদের মতো মানুষদের সাথে একত্রে থাকতে চাই না। অন্তর, আমি জানি তুই কেন এই কথাগুলো বলতেছিস। আম্মু এই শয়তানটার মনে আমাদের জন্য ক্ষোভ জমে আছে। আগেও এর সাথে আমার কথা হয়েছিল। আম্মু আমাদের উপর রেগে এসে এমনটা বলতেছে। যদি আপনারা তাই ভাবেন তাহলে ভালো। মোট কথা, আমি আপনাদের সাথে নেই। আমি আমার রাস্তা বানিয়ে রাখছি, আমি আমার রাস্তায় চলে যাব। কথা শেষ, তাই কথা বাড়িয়ে লাভ নেই। আব্বু, এমনটা বলিস না। তুই আমার 7 রাজার ধন, তোকে ছাড়া আমরা খুব কষ্টে আছি রে। অন্তর, তুই যদি আব্বু আম্মুর থেকে ছুটেই যেতি তাহলে কেন আব্বু আম্মুর খেয়াল রাখছিস? কেন তাদের যত্ন নিচ্ছিস? অন্তর, ভাইয়া ও আপু তো কোনো দোষ করে নাই, দোষ তো আমি করেছি। তাহলে আমার মতো একটা শয়তানকে বাঁচালি তুই? রাগ থাকলে আমার উপরে থাকাটা স্বাভাবিক ছিল, কিন্তু ভাইয়া ও আপুর উপর কেন রেগে আসিস? আপনাদের প্রশ্নগুলোর উত্তরগুলো শুনুন। আপনাদের উপরে আমার দায়িত্ব আছে, সেটাই পালন করলাম। হ্যাঁ জানি আপনি আমাদের উপর
অনেক অন্যায় করছেন, কিন্তু কারো ক্ষতি করার মনোভাব আমার মধ্যে নেই। আর আপনারা যা ভাবছেন আমিও তাই করলে আপনাদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কোথায়? আর তাছাড়া আপনারা আমার আপন মানুষ, আর কোনো কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করার চেষ্টা করা উচিত, কিন্তু আপন মানুষদের পাশে দাঁড়াতেই হবে। আর যদি বসে থাকতাম তাহলে একদিন তার জন্য জবাব দিতে হতো। তাই আপনাদের উপর যে দায়িত্ব আছে তা পালন করলাম। আপনারা খারাপ হন ভালো হন যাই হন না কেন, আপন তো, আর আপন মানুষের বিপদে পাশে দাঁড়ানোর প্রতিটা মানুষেরই কর্তব্য। তাই আপনাদের বিপদে পাশে দাঁড়ালাম। যেহেতু আপনাদের বিপদ কেটে গেছে, তাই আমিও এবার সরে যাব আপনাদের থেকে। দেখ বাবা, এমনটা বলিস না। তুই আমাদের শেষ সম্বল। তোর বোন এখন পরের বাড়ির বউ হয়ে গেছে, আর একটা পরিবারের একমাত্র ছেলেই সেই পরিবারের শেষ সম্বল হয়ে থাকে, আশ্রয়টুকু হয়ে থাকে তার বাবা মায়ের। দেখ, আমাদের দূরে ঠেলে দিস না বাবা। কিছু করার নেই, আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তাই আমার সিদ্ধান্ত থেকে আমি পিছু হাঁটছি না। আর কথা রইল শেষ সম্বলের। একদিন এই শেষ সম্বলটা পরিবার থাকাকালীন এতিমের মতো বসবাস করছে। এই শেষ সম্বলের কিছু মানুষের উপর আস্থা ছিল, কেউ বিপদে পাশে দাঁড়াক আর না দাঁড়ায় সেই মানুষগুলো দাঁড়াবে। কিন্তু সেই শেষ সম্বল ভুল প্রমাণিত হয়, শেষ সম্বলের সাথে একটা অন্যায় হয়, দোষ না করেই সে সেই সম্বল অপরাধী হয়ে যায়। আর তার প্রতি আর কেউই বিশ্বাস রাখেনি। জানেন, সে শেষ সম্বল কারো কলের জন্য 2 দিন যাবৎ অপেক্ষা করছিল, মোবাইলটা চালু করে রাখছিল, কিন্তু যাদের কলের আশা করছিল তাদের কোনো খোঁজই নেই। পরে সেও জেদ করে সিমটা বন্ধ করে দেয়, আর সেই কোনো দিনই ভেবে নেয় যারা তাকে বুঝলো না তাদের কাছে আর ফিরবে না সে। যখন মানুষের মনের বিশ্বাস পুরাপুরি মিটে যায়, সে আর সেই মানুষগুলোর আশায় থাকে না। তাই আমিও আপনাদের আশা বাদ দিয়ে দিয়েছি। তাই আমাকে যতই ফোর্স করুন আমি আর নরম হচ্ছি না। আর যেহেতু বিপদ কেটে গেছে, তাই আমারও এখানে আর থাকাটা ঠিক হবে না বলেই আমি সেখান থেকে যেতে নেই। কোথায় যাচ্ছিস তুই আব্বু? আমাদের ছেড়ে যাস না রে আব্বু। বাবা, ভুল হয়ে গেছে রে। আমরা আমাদের ভুল বুঝতে পারছি। আমাদের উচিত ছিল অন্তত একবার তোর খোঁজ নিয়ে তোকে জিজ্ঞাসা করার, কিন্তু ঘটনাটা শুনে সত্যি রেগে যাই। তোর আম্মু কল দিতে চাইছিল, কিন্তু আমি তাকে বলি তোকে যদি কল দেয় বা কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করে তাহলে আমিও বাড়ি থেকে চলে যাব। আমার জন্যই তোর আম্মু তোর সাথে যোগাযোগ করেনি। আমি অপরাধী, তোর আম্মুর কোনো দোষ করেনি। তাকে শাস্তি দিস না বাবা। বললাম তো সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, আমাকে আর বাধা দেওয়ার চেষ্টা করে লাভ নেই। এখন বাধা দিবেন, হয়তো এমন আঘাত পাবেন যা ভোলার মতো হবে না। পারলে আমাকে ভুলে যাইয়েন, মনে করবেন আপনাদের কেবল একটাই সন্তান ছিল, সেটা আপনাদের মেয়ে, আপনাদের কোনো ছেলে সন্তান নেই। আর মিস্টার রফিকুদ্দিন, মামার নাম, একটা কথা বলি, কোনোদিন অন্যায় হক মেরে রায় পাবেন না, মলে উপরওয়ালাকে তার জবাব দেওয়া লাগবে। তাই সময় থাকতে যার জিনিস নিজেই তাকে ফিরিয়ে দিয়েন, অন্যের জিনিসে হক জমিয়ে দাবিদার হইয়েন না। আর আপনার ভাগ্য এতটাই ভালো যে এনার মতো একজন মানুষকে বোন হিসেবে পেলেন, যে কিনা আপনার এই ব্যবহারের পরেও আপনার জন্য চোখে পানি ফেলে, ভাই ভাই করে কান্না করছে। ভালো থাকবেন, খোদা হাফেজ বলেই আমি ডাইরেক্ট সেখান থেকে বেরিয়ে যাই। আমার যাওয়া দেখে আম্মু হাউমাউ করে কান্না করতে লাগে। জানি আমি কঠিন হৃদয়ের হয়ে গেছি, কিন্তু আজ যদি তাদের থেকে দূরে না যাই, এরপরে তারা নিজেরাই অনেক কষ্ট পাবে। আর আমি কাউকে কষ্ট দিতে পছন্দ করি না। এরপর আমি ডাইরেক্ট হৃদয়ের বাসায় চলে যাই আর মোবাইল অফ করে রাখি। আর সেখানে 2 দিন কাটিয়ে দিলাম। 2 দিন পর গতকালকেই আমার ঢাকা ফেরার কথা, কিছু শরীরটা খারাপ হয়ে যাওয়ার কারণে যাওয়া হয়নি। শরীরের শক্তি কমে আসছে আর গলার স্বরও ছোট হয়ে গেছে। আমিও রুমে খাটে হেলান দিয়ে শুয়ে আছি, তখনই হৃদয় আমার কাছে আসে। কিরে ভাই, তোর চেহারা শুরুতেই এই অবস্থা কেন, আর হঠাৎ করে শরীরে এই অবস্থা হলো কেন? মুখের মধ্যে এক প্রকার কালচে কালচে চলে আসছে। আরে ধর, আচ্ছা হৃদয়, তোর কাছে একটা আবদার করবো ভাই। কি বল? দোস্ত, তুই তো জানিসই আমি চলে যাব আর ফিরবো না। তুই কি আমার আব্বু আম্মুর খেয়াল রাখতে পারবি? অন্তর ভাই শোন, যা করছিস মোটেও ঠিক না। দেখ, তোর আব্বু আম্মু তোর জন্য পাগলের মতো বিহেভ করতেছে, আর তুই কি না তাদের থেকে দূরে চলে যাবি? দেখ, তারা ভুল করছে, তাই বলে তুই তাদের ভুলের জন্য এত বড় শাস্তি দিবি? দেখ অন্তর, এখনো সময় আছে, ফিরে যা তাদের কাছে। দোস্ত, আর সম্ভব না, আমার সময়ও নেই আমার কাছে। প্লিজ ভাই, তুই আছিস, অন্তত দিনে একবার হলেও তাদের কাছে গিয়ে তাদের খবর নিস। তোর কাছে এটাই আমার শেষ চাওয়া। শালা, তোর চাওয়ার কমতি আছে নাকি? না ভাই, সত্যি বলতেছি, এটাই শেষ চাওয়া। এরপর যদি তোর থেকে আরো কিছু চাইবো না। ঠিক তখনই তানভীর কই থেকে রুমে দৌড়ে আসে আর আমার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে।
কিরে শালা, এভাবে দৌড়ে আসলি কেন? নেহা কি দৌড়ানি দিচ্ছে নাকি? তুই কি করে পারলি আমাদের থেকে এত বড় একটা কথা লুকিয়ে রাখতে? এই তানবীর, চিল্লাছিস কেন? দেখতেছিস অন্তর অসুস্থ, আর কি লুকাইছে এতে? ঠিক তখনই হৃদিকা, আম্মু, আব্বু, আঙ্কেল, আন্টি, আপুর দুলাভাই নেহা, মাওয়া, মামা, মামি, ফয়সাল, মাওয়া, নেহা রুমে আসে। হৃদিকা এসে ডাইরেক্ট আমাকে হেলান দেওয়ার অবস্থায় জড়ে ধরে চিৎকার করে কান্না করতে লাগে। আর এমন ভাবে ধরে আছে যে আমি কোথাও হারিয়ে যাবো, তাই সে আমাকে শক্তভাবেই জড়ে ধরে। আরে আপনারা সবাই, আর উনি অন্তরকে ধরে কান্না করতেছে কেন? আমি বলছি, উনি কে? আপনার বন্ধুকে ধরে কান্না করছে? আমি দেখলাম এই কথাটা আর কেউ না, সে ডাক্তারটাই বলে, যে কিনা মামার চিকিৎসা করছে। আমার বুঝতে বাকি হলো না, সে আমার সত্যিটা জেনে গেছে ও সবাইকে বলেও দিছে। আমি পুরাপুরি চুপ হয়েই থাকি। আপনার বন্ধুর এইরকম অবস্থা দেখো আপনাদের প্রতি কোনো সন্দেহ হয়নি? না ডাক্তার, আসলে কাহিনীটা কি বলেন তো? আপনার বন্ধুর ব্লাড ক্যান্সার। কথাটা শুনে হৃদয় শক খেয়ে যায়। হৃদয়, ডাক্তার সাহেব ঠিকই বলতেছে রে। হ্যাঁ, আপনাদের বন্ধুর ব্লাড ক্যান্সার। ওই দিন যখন আপনার বন্ধু ব্লাড দিতে চাইছিল, সেখানে ব্লাড টেস্টে আপনার বন্ধুর রক্তের কিছু একটা সমস্যা পায়, তাই ব্লাড দিতে মানা করে আপনার থেকে ব্লাড দেওয়া হয়। পরের দিন সকালে আমার মোবাইলে কল আসে, যেখানে জানতে পারি আপনার বন্ধুর রক্ত নিতে বারণ করা হয়, কারণ তার রক্তে ক্যান্সার পাওয়া যায়। যেটা জেনে আমিও তো খুঁজতে থাকি। যখনই ওনাকে জিজ্ঞেস করি আপনাকে যে ছেলেটা বাঁচাইছে সে আসছে, তখন তিনি বলে না, সে আসেনি, দেখাও করেনি। এরপর নাকি এক সকালে সে আসে, তখন এক ওয়ার্ড বয় তাকে ধরে নিয়ে যায়। তখন জানা যায় সে তার মামাকে বাঁচাইছে, অথচ সমস্যার কারণে সে নিজের পরিচিত গোপন রাখে। আবার সেই দিন নাকি চলে যায়। আজকে এনার মামা চেক আপ করতে যায়। চেক আপ চলাকালীন সেই ওয়ার্ড বয়টা আমার রুমে আসে। তখনই এনাকে দেখি। সেই ওয়ার্ড বয়টা তখন ভাগিনার রাগের কথা জিজ্ঞেস করে, এনার সম্পর্কে জিজ্ঞেস করে। পরে জানতে পারলাম উনি কিনা সেই ছেলেটার মামা। আর আপনি এখান দিয়ে ওনাকে খুঁজতে খুঁজতে শেষ। পরে জেনে ওনাকে সবাই খুলে বলি। উনি বিশ্বাস করেননি, কিন্তু তাই আমি সেই দিন ব্লাড টেস্টের রিপোর্টটাই দেখাই। আসলেই কাহিনীটা হয় সেই সময় যখন 1 মাস হলো আমি হৃদিকাদের সাথে থাকি। এক রাতে হুট করেই আমার বমি আসতে লাগে। আমিও বাথরুমে চলে গেলাম। বমি করাতে রক্ত বেরিয়ে আসে। ব্যাপারটা আমার মোটেও ঠিক লাগেনি। তাই পরের দিন আমি ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করি। সেখানে ডাক্তার আমাকে আমার রিপোর্ট বলে যে আমার ব্লাডে ক্যান্সার ধরা পড়ে। প্রথমে কথাটা আমার কিছুটা অদ্ভুত লাগে, পরে চিন্তা করলাম যা হবার হবেই, কিছু করার নেই। হয়তো এটাই আমার ভাগ্য। আমার অসুস্থতার সম্পর্কে জেনেও কাউকে জানতে দেয়নি। সকলের সামনে এমনভাবে থাকতাম যেমন আমি অসুস্থ মানুষ, ভেতরের অসুস্থতা কাউকে বুঝতে দেয়নি। কিন্তু আজ ধরা পড়ে গেলাম। বেশি বড় হয়ে গেছিস তুই, হ্যাঁ? সব কিছুই নিজের মধ্যে নিয়ে থাকতে পারিস, তাই না? এত বড় কথা কিভাবে লুকিয়ে রেখেছিস তুই আমাদের থেকে? কিছু করার ছিল না। চিন্তা করছিলাম আমি এখান থেকে চলে যাব, যেন আমার খবর আর কেউই না পায়, আর কষ্টও না পায়। কিন্তু ভাগ্য তা হতে দেয়নি। অন্তর, আমাকে ছেড়ে যেও না তুমি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমাকে একা করে যেও না। কিছু করার নেই, সময় হলে সবাইকে যেতে হয়। দেখো হৃদিকা, তুমি অনেক ভালো একটা মেয়ে, আমার থেকেও ভালো কাউকে ডিজার্ভ করো। শোনো, আমার দিকে তাকাও। আমি যাওয়ার পরে তুমি আমার স্মৃতি নিয়ে বসে থাকিও না, কাউকে বেছে নিয়ে তাকে থেকো তার সঙ্গে। আর আমাকে ভুলে যেও। মনে করবে এই অন্তর নামে তোমার লাইফে কেউই ছিল না। তবে এই কথা শুধু হৃদিকাকেই বলছি না, সবাইকে বলছি। আমাকে সবাই ভুলে যায়। আর আপনাদের মনে যদি কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন সবাই। আর নেহা, তানভীরকে কোনো কষ্ট দিও না, সবসময় তার পাশে থেকো। মাওয়া, জানি তুমি হৃদয়কে ভেতরে ভেতরে ভালোবাসতেছো। আমি চাই সেটা যেন বিয়েতে রূপান্তরিত হয়। আর সাইমনের শাস্তি শেষ হলে তাকে জেল থেকে ছাড়িয়ে আনিও। সেদিন তোমাকে কাজ থামাতে বলি, আর সাইমনকে যা খুশি করতে বলতেই দেরি করো নাই। পুলিশ নিয়ে এসে বেচারাকে দিচ্ছ, তাকেও ছেড়ে দিও। সেখানে থাকার সবাই কান্না করতে লাগে। ঠিক তখনই আমার কাশি উঠতে থাকে, আর সেই কাশিতে মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসতে লাগে। আর বেশি রক্ত বের হতেই কিছু মুহূর্ত পরেই একটা হাসি দিয়ে সকলের সামনে চিরনিদ্রায় চলে যাই।